দিগন্তবেলার প্রেমান্দোলন। আফরোজা আশা। পর্ব 11 থেকে 20। প্রায় অনেকক্ষণ যাবৎ রায়হানের আশেপাশে ঘুরঘুর করছে বেলা। নানা তাল বাহানা করছে আর রায়হানের সাথে কথা বলার সুতো খুঁজছে। বেলার এসব কর্মকাণ্ডে রায়হান বেচারা দোয়া দরুদ পড়ছে আর চোখ বুলাচ্ছে চারপাশে। দিগন্ত আপাতত এখানে নেই। দিহানের গায়ে হলুদের জন্য স্টেজে ওর কাছেই বসে আছে রায়হান, সাথে আরো বেশ কয়েকজন ছেলেপেলে। কিছুক্ষণ আগেই বেলা একবার দু মেরে রায়হানের পাশ কেটে বাহিরের দিকে গিয়েছিল, এখন আবার আসলো এদিকে। শাড়ির কুচিগুলো ভালোভাবে সামলে রায়হানের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে কিছু একটার সাথে জোরে ধাক্কা খেল। নাকে ব্যথা পেল অনেকটাই, চোখে পানি চলে এসেছে। হাত দিয়ে নাক বুলাতে বুলাতে সামনে তাকালো, দেখতে পেল ফোন হাতে দাঁড়ানো গম্ভীর মুখাবয়বের অধিকার দিগন্ত তালুকদারকে। সরু চোখে বেলার দিকে তাকিয়ে আছে দিগন্ত। হুট করে ভারী গলায় বলে উঠল, চোখ কোথায়? বেখেয়ালি বেলাও নাকে হাত রেখে ফট করে বলে দিল। রায়হান ভাইয়ের দিকে বলেই জিভ কাটল। তড়িৎ গতিতে দুপাশে মাথা নাড়িয়ে না বলল। এদিকে দিগন্তের নজর আটকে গেল বেলার কানের দুপাশে ছেড়ে রাখা ছোট চুলগুলোতে। মাথা নাড়ানোর সাথে সাথে ও দুটো হালকা উড়ে গিয়ে বেলার মুখে পড়ল। সেগুলো আবার বেলা হাত দিয়ে ঠেলে কানের পিছে গুজে নিল। এসব দেখে দিগন্ত ধমকে উঠে বলল, দুপাশে দুটো অ্যান্টেনা ছেড়েছিস কেন? ছেলেদের কাছে গিয়ে আবার ছাপুরিগুলোর মতো কানে পিছনে ঘষা মারছিস, সমস্যা কি? মনের রং লেগেছে খুব। বেলা অবুঝ গলায় বলল, মানে? মেজাজ আগে থেকেই গরম ছিল দিগন্তের। বেলার সব কারবারই দেখেছে ও। এখন 16 কলা পূর্ণ হলো। রাগে চিরচিরিয়ে উঠে চাপা গলায় বলল, অসভ্য মেয়ে কোথাকার, মানুষ করতে পারেনি তোকে, সব দোষ তোর বাপের। বেলা দুপাশে ছোট চুলগুলোতে হাত বুলিয়ে বলল, এটা তো স্টাইল দিগন্ত ভাই, এখানে আব্বু কি দোষ করলো? কি বলতে গিয়েও থামল দিগন্ত। কিছু একটা মনে করে বেলাকে প্রশ্ন করল, এই চ্যাপ্টার শেষ করিসনি? আবার আমাকে জিজ্ঞেস করছিস তোর বাপের দোষ কোথায়? বেলা আমোদ কণ্ঠে বলল, করেছি তো, সকালেই শেষ করেছি পুরোটা। আচ্ছা, কি বুঝলি বল? চোখের বড় বড় পাপড়িগুলো কয়েক পলক ছাপটে টুকুর টুকুর চোখে দিগন্তের পানে তাকালো বেলা। সোজা গলায় বলল, আপনি কি বুঝে পড়তে বলেছিলেন? হু, কেন? আবার কি করেছিস? মুখস্থ করেছি। তেতে উঠল দিগন্তের মন। উপরের দিকে মুখ উঠিয়ে ফুস করে জোরে শ্বাস টানল। তারপর বেলার দিকে ত্যক্ত ভঙ্গিতে তাকিয়ে বলল, চরম লেভেলের বেয়াদব তুই। তোর মতো বেয়াদবের পাল্লায় না পড়লে বুঝতাম না আল্লাহ আমার এত ধৈর্য দিচ্ছে। তোর আর তোর বাপের উচিত দিনের 24 ঘন্টা আল্লাহর শুকরিয়া আদায় করা। কি কারণে শুকরিয়া আদায় করবে বুঝল না বেলা। অযথায় দিগন্তের কথার তালে সায় জানিয়ে বলল, আচ্ছা। কি আচ্ছা? আমার আর আব্বুর উচিত দিনের 24 ঘন্টা আল্লাহর শুকরিয়া আদায় করা। বাকরুদ্ধ দিগন্ত মাত্রাতিরিক্ত শান্ত চাহনিতে দেখল বেলাকে। তার থেকেও শান্ত গলায় উচ্চারণ করল, এখান থেকে সোজা হেঁটে গিয়ে আমার জিপে উঠবি। তোকে আর এ বাড়িতে থাকতে হবে না, দিয়ে আসবো আমি। যা সোজা হাঁটা ধর। ঠোঁট উল্টালো বেলা। মুখ ফুটে বলতে চাইল, আমি যাব না, কিন্তু কেন যেন আর সাহসে কুলালো না। চুপচাপ উল্টো দিকে ঘুরল। দুকদম হেঁটে আবার দিগন্তের দিকে ফিরে বলল, ফুপিকে বলে আসি। কোনো প্রয়োজন নেই। যত তাড়াতাড়ি তোর বাপের হাতে তার নাদান বাচ্চাকে তুলে দিতে পারবো তত শান্তি আমার। যা, আমি বলে দিব। বেলা অসহায় চোখে অদূরে বসে থাকার রায়হানের দিকে চেয়ে বলল, তাহলে দিহান ভাইদের থেকে বিদায় নিয়ে আসি। মুখ দিয়ে চু শব্দ করল দিগন্ত। জোরে ধমকে উঠে বলল, এই তুই যাবি এখান থেকে? চমকে উঠল বেলা। আর কথা না ঝটপট পা ফেলে দৌড় লাগালো বাহিরের দিকে। ও চলে যেতে দিগন্ত পকেট থেকে ফোন বের করে কানে ধরল। ওপাশ থেকে রিসিভ হতেই চোখ ফেরালো রায়হানের দিকে। ব্যাস, এতক্ষণের সব রাগ উগলে দিল নিমিষেই। শালা, সাজা পড়বে তোর উপরে। রহমান পাটোয়ারির নাদানটাকে তোর রূপের জালে ফাঁসাইছিস। আল্লাহ বিচার করবে তোর। তোকে ধুবে রে ধুবে। তোর বউ সারাদিন তোকে ধুবে। পেছনে দিয়ে বেরিয়ে যাবে তোর রূপশালা। দুরাকাত নফল নামাজ আদায় করে প্রাণ খুলে দোয়া করব তোর জন্য। এদিকে ফোন কানে চেপে ঠোঁট কামড়ে ধরে চাপা হাসছে রায়হান। এ নতুন কিছু না। দিগন্তের মাথার তার ছিঁড়ে গেলে রায়হানের উপরেই সব ঝড় যায়। ওর কথা শেষ হওয়ার পর নিজেকে ধাতস্থ করল রায়হান। তারপর বলে উঠল, বেটা শান্ত হো। বেলা ছোট মানুষ, আবার ছোট মানুষ বলে লাই দিচ্ছিস। শালা গ্যাঞ্জামার্কা পাবলিক, তোকেও তোর বউ ছোট বলে দূরে ধাক্কা মারবে, মিলাই নিস। তির্যক হাসল রায়হান। দিগন্তকে ঠেস মেরে বলল, মন থেকে বদদোয়া দে শালা। তোর বদদোয়া কাজে লেগেও যদি বিয়ে হয় তাহলে মসজিদে তোর ভবিষ্যতের জন্য মিলাদ পড়াবো। জীবনে এগুলো কম বললি না। বিয়ের পর বউ যদি এত অত্যাচার করে তাও সয় নিব। কিন্তু আফসোস তোর মুখের একটা কোথাও আমার কপালে লাগে না।
সব তোর কাছেই ফিরে যায়। লানত তোর উপরে শালা। ভ্রুজরা কুঁচকে নিল দিগন্ত। কিছু একটা মনে করে আবার আগের মতো শান্ত হয়ে গেল মন। ঠান্ডা গলায় বলল, শোন, বল। রায়হানের দিকে বাঁকা হাসি ছুড়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, দিশা ছোট মানুষ। এটুকু বলে সঙ্গে সঙ্গে ওর মুখের ওপর লাইন কেটে দিল দিগন্ত। মুহূর্তেই চোখ মুখ আধারে ছেয়ে গেল রায়হানের। রাগী গলায় দিগন্তকে উদ্দেশ্য করে বলল, শালা ইতর, এই জন্যই তোর কপালে এত দুর্ভোগ। শালা নিজেও বুড়া হবি, আমাকেও বুড়া বানাবি। রায়হান যে এখন দিগন্তকে গালি দিচ্ছে সেটা বেশ বুঝতে পারছে দিগন্ত। মনে মনে কেন যেন শান্তি পাচ্ছে এখন। দুজনেই এক হাতের মাঝি। যদিও দিশার বয়স 18 পেরিয়েছে কিছুদিন আগে, কিন্তু দিগন্ত এখনই দিশার বিয়ে দিবে না। এর পেছনেও অবশ্য কারণ আছে। সব বাদ দিয়ে রায়হান আর একই পথের পথিক একথা ভাবলেও মনে কিছুটা শান্তি কাজ করেছে ওর। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে পকেট দুহাত গুজে বাহিরের দিকে পা বাড়ালো দিগন্ত। অন্ধকার রুমের মধ্যে কাউচের উপরে বসে আছে ফাহাদ। পায়ের উপরে পা তুলে ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। স্ক্রিনে জলজল করছে হাস্যোজ্জ্বল এক শশীকন্যার প্রতিচ্ছবি। এতক্ষণ তার সব বায়োডাটা চেক করা শেষ ফাহাদের। ছবিটা ছোঁয়ার জন্য হাত উঠালো কিন্তু ছুল না। নামিয়ে নিল। দৃষ্টি আবারও ফেলল স্ক্রিনের উপরে। ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে বিড়বিড় করে আওড়ালো, বেলা পাটোয়ারি। ছবিটা দেখছে অথচ চাহনিতে কোনো নোংরামো নেই, নেই কোনো রুষ্টতা। যা আছে তা মহমা, ভালো লাগা আর নরম একটা চাহনি। লাফাঙ্গা মেয়েবাজ ফাহাদ দেওয়ান এই প্রথম চাইলেও মন থেকে কোনো খারাপ ভাইবও আনতে পারছে না। ছোট মেয়েটার কান্নারত নিষ্পাপ মুখটা মনসা পেতে ভেসে উঠলে কেমন এলোমেলো হয়ে যাচ্ছে বারংবার। অথচ এই মেয়েটা ওর জাতশত্রু দিগন্ত তালুকদারের রিলেটিভ। দিগন্তের সাথে দেখেছ সেদিন। ওই শিনুটুকু মাথায় আসলেই ভেতর থেকে রাগ আসছে ফাহাদের। চোখের দৃষ্টি ল্যাপটপ থেকে সরিয়ে নিয়ে ঠাস করে নামিয়ে দিল সেটা। শব্দ করে টেবিলের উপরে রেখে মাথার চুল টেনে ধরল। নিজের উপরে নিজেই ভীষণ বিরক্ত ও। কোনো কাজ ঠিকভাবে করতে পারছে না। কেন পারছে না, কি হলো, কিভাবে হলো, এসবের কোনো উত্তর নেই ওর কাছে। বিরক্তিতে চিরচিরিয়ে উঠে রুমের ছোট ফ্রিজ খুলে একটা বিয়ারের ক্যান হাতে নিল। বেকনিতে গিয়ে খোলা আকাশের দিকে চেয়ে বিয়ারের ক্যানটা মুখের সামনে ধরতেই আবারও বেলার মুখটা চোখে ভাসল। দাঁতে দাঁত পিষে এক আছাড় মারল ক্যানটা। নিজেকে কয়েকটা বিচ্ছিরি গালি দিয়ে রুম ছেড়ে বেরিয়ে গাড়ি নিয়ে চলল ওর আড্ডাখানার দিকে। আড্ডাখানায় এসে আরো মেজাজ বিগড়ে গেল ফাহাদের। দলের ছেলেরা দুটো মেয়ে এনে নাচানাচি করছে। রাগে হুঙ্কার ছেড়ে একটানে প্যান্টের বেল্ট খুলল। মেয়েগুলোর দিকে এগিয়ে গিয়ে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করতে করতে বলল, তোদের যদি আর কোনোদিনও এদিকে দেখেছি জানে মেরে ফেলবো। শালীরা, আর কোনোদিনও এমুখ হবি না। বের হো এখান থেকে। মেয়েগুলো জান হাতে করে নিয়ে পালালো। এরপর ফাহাদ ওর ছেলেগুলোকে বলল, আজ থেকে মেয়েবাজি ছাড়বি সবগুলা। কাউকে যদি দেখছি আবার মেয়ে এনেছিস এখানে তাহলে এখানেই পুঁতে দিব। মাথায় রাখিস। একটা ছেলে সহসা বলল, ভাই, আমাকে ওয়ার্নিং দিয়া আপনি মেয়েবাজি করে বেরাবেন? এইটা কেমন কথা? ফাহাদ একটা চেয়ার টেনে পায়ের উপর পা রেখে বলল, কে বলেছে আমি মেয়েবাজি করব? সেদিন পার্কের এক বিশেষ ঘটনার পর থেকেই ছেড়েছি ওসব। কেন যেন আর মন টানে এগুলোতে। কি হয়েছে ভাই, হুট কইরা এত পরিবর্তন? ফাহাদ আনমনে হয়ে বলল, কি জানি কি যে হইল, বুঝতে পারতাছি না। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগেই। দিগন্তের লাল কালো মিশেলের জিপ গাড়িটা এসে থামলো বিয়ে বাড়ির সাজে সজ্জিত পাটোয়ারি বাড়ির সামনে। গাড়ি থেকে নামলো বেলা। দিগন্তের পাশে এসে আস্তে করে বলল, ভেতরে চলুন। দিগন্ত ঘাড় বাঁকিয়ে বেলার দিকে ফিরে বলল, কাজ আছে আমার। যা বাড়িতে যা। আচ্ছা, বলে বাড়ির দিকে পা বাড়ালো বেলা। পেছনে থেকে দিগন্ত ডেকে উঠল, শুন। বেলা আবারও দিগন্তের পানে ফিরে বলল, জি। রায়হানের প্রেমিকা আছে। এটা বলে জিভ ঘুরিয়ে চলে গেল দিগন্ত। বেলাকে দেখার আর প্রয়োজন বোধ করল না। এদিকে বেলার চক্ষুজোড়া ছাপিয়ে পানি পড়ছে। ছোট মনটাতে বড় ভাঙ্গন ভেঙেছে। রায়হান ভাইকে পছন্দ হলো, এখন সে নাকি অন্যজনের। ঠোঁট উল্টে বেলা বিড়বিড়িয়ে বলল। বেলার মন ভাঙলেন রায়হান ভাই। অবুঝ, ছোট মন ভাঙার জন্য দোয়া দিল এই বেলা পাটোয়ারি, আপনার ওই প্রেমিকা আপনাকে নাকানি চুবানি খাওয়াবে। আমিন আমিন আমিন। তারপর চোখমুখ ঠিক করে চলে গেল বাড়িতে। এদিকে দিগন্ত কিছুটা দূরে এসে জিপ থামিয়ে একটা গাছের নিচে চোখ বন্ধ করে বসে আছে। তোরও আমার মতো একটা ধৈর্যশীল প্রেমিক আছে। যেদিন বড় হবি সেদিন বুঝবি। আর যখন বুঝবি তখন তোর কপালকে বাহাবা দিবি, বিন্দুচারিণী। চোখ খুলে পাশ থেকে একটা সিগারেট নিয়ে ঠোঁটে চেপে ধরল। ধোঁয়াশে আকাশের দিকে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে আবারও বলল, আমার মতো বদমেজাজি, রগতটা, অধৈর্য ছেলেকে ধৈর্য শিখতে হয়েছে। তাও তোর মতো নাদান, পুচকে একটা মেয়ের জন্য। মেয়েটা তুই আসলেই বড় বেয়াদব, বেলা।
তোর বাপ আমার মতো ছেলের হাতে তোকে ভালোয় ভালোয় তুলে না দিলে পাপ লাগবে, দেখিস। রাতের মধ্যভাগ চলছে। পাটোয়ারি বাড়ি জ্বলজ্বল করছে ভিন্ন রঙের ছোট ছোট বাতিতে। দোতলা বিশিষ্ট বাড়ির ছাদে এতক্ষণ হই হুল্লোড় চলছিল। বাণীর গায়ে হলুদ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মেহমানরা যে যার মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে নির্ধারিত রুমে। নিজ রুমে একাকী বসে খাতা হাতে হিসেবে ব্যস্ত রহমান পাটোয়ারি। সারা বিয়ে বাড়ির খরচ খুব বেশি না হলেও কমও না। বাণীর বিয়েটা সাধারণভাবেই হচ্ছে। যেটুকু না করলেন নয় সেটুকুই করছে রহমান। খুব একটা জাঁকজমক নেই। বড় মেয়ের বিয়ে ধুমধাম করে দেওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই। সাধ্যের মধ্যে যা সম্ভব তাই করছে। প্রত্যেকটা জিনিসের হিসাব খুঁটে খুঁটে খাতায় তুলছে রহমান। সম্পূর্ণ মনোযোগ সেখানেই নিবন্ধ। নতুন শাড়ি পরিহিত আমেনা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ব্যস্ত পায়ের রুমে ঢুকল। স্বামীর কাছাকাছি গিয়ে নমনীয় গলায় বলে উঠল, শুনছেন? খসখস শব্দ তুলে লিখতে থাকা হাতখানা থেমে গেল রহমান। নাকের কাছে হেলে পড়া চশমাটা ঠেলে তাকালো আমেনার দিকে। বড় পাড়ের জামদানি শাড়িটা বেশ মানিয়েছে আমেনাকে। বয়স 40-এর কোটায় হলেও সারাদিন সাংসারিক কাজের চাপে নিজের শরীরের খুব অযত্ন করে ফেলেছে, যার দরুন টান টান ফর্সা চামড়াগুলো গলার দিকে হালকা কুঁচকে গিয়েছে। খানিক সময় নিয়ে আমেনাকে দেখে ভারী গলায় রহমান বলে, শাড়িটা মানিয়েছে। মাঝে মধ্যে নিজের একটু যত্ন নিলেও পারো। শত ক্লান্ত থাকার পরও রহমান পাটোয়ারি এই কথাটুকু আমেনার ক্লান্তিতে বাধা দিল। এক পশলা বৃষ্টির ন্যায় শীতল হলো মন। হয়তো কোনো ভালো কাজ করেছিল যার জন্য রহমান পাটোয়ারির মতো একজন আদর্শ মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিল। লোকটা ভালোকে ভালো, খারাপকে খারাপ, ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে কখনো পিছপা হন না। মুচকি হাসল আমেনা। তারপর আবার এসব বাদ দিয়ে ঝরঝরে গলায় বলল, একটু আম্মাকে বোঝান। ভ্রুক্ষেপহীন ভাবে রহমান উত্তর করল, কি হয়েছে? না খেয়ে আছে। গোধরে আছে, বৃষ্টিকে ছাড়া খাবে না। রাত অনেক হয়ে গেল যে। এতক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। সারাবাড়ির এত এত কাজ সামলে ওদিকে যেতে পারছি না আমি। ঋণে গিয়েছিল কিন্তু আম্মা খায়নি কিছু। যদি একটু বৃষ্টিকে। সহসা থেমে গেল আমেনার কথা। রহমানের রাগী দৃষ্টিতে ভয় পেল সামান্য। ভেসে এলো রহমানের গমগমে স্বরের কথা, ওর বিষয়ে আর কোনো খাতির নেই আমার কাছে। ওর ভালোর জন্য যখন যা করার দরকার তাই করব। আম্মাকে আমি দেখছি। তার আস্কারা পেয়েই বিগড়ে গিয়েছে আমার মেয়ে। ওসব আহ্লাদে আর কাজ নেই। তুমি তোমার কাজ করো। আম্মাকে আমি খাইয়ে দিব। আখিজোড়া ছলছল করে উঠল আমেনার। মাতৃ হৃদয় হুট করেই কেঁদে উঠল। ভরা বাড়িতে অন্য বাচ্চারা এসে নাচছে গাইছে, আনন্দ করছে, আর আমার মেয়েকে আপনি আটকে রেখেছেন। অবুঝের মতো কথা বলবে না। ঘরে আটকে রাখলেই কি সব ঠিক হয়ে যাবে? না। তাহলে কি করতে চাইছেন? জানি না কি করব। আগে বাণীর বিয়েটা শেষ হোক, তারপর এসবে যাব। আপাতত ওকে সবার থেকে দূরে রাখাই ভালো। কিছু একটা নিয়ে বেলার প্রতি ওর চোখে হিংস্রতা দেখেছি আমি। এক মেয়ের জন্য আরেক মেয়ের কোনো ক্ষতি আমি চাই না। আর শোনো, কাল বাণীর বিয়ের আগে বৃষ্টি থাকবে সবার সাথে। ওকে চোখে চোখে রাখবে। স্বামীর কথা সাই জানালো আমেনা। চোখের পানি মুছে আবার ছুট লাগালো নিজের কাছে। রাতের নিস্তব্ধতার মাঝে ফাঁকা রাস্তায় এক দুটো গাড়ি মাঝে মধ্যে দেখা যাচ্ছে। এর মধ্যে দুটো গাড়ির রাস্তার মাঝ দিয়ে গতিতে ছুটছে। দুটো প্রায় সামনাসামনি চলে এসেছে, অথচ কারো বিন্দু পরিমাণও ভাবাবেগ নেই। মাঝ রাস্তাটা দুজনেরই দখলে। সোজা মাঝ বরাবর চলছে। এক পর্যায়ে একদম মুখোমুখি এসে দুটোই জোরে ব্রেক টানল। আশপাশ ধুলোয় ছেয়ে গেল। একটা কালো কার আর একটা লাল কালো মিশেলের জিপের মধ্যে মাত্র কয়েক ইঞ্চি ব্যবধান মাত্র। আর এক সেকেন্ড এদিক ওদিক হলে দুটোতেই মারাত্মক সংঘর্ষ ঘটত। একই সঙ্গে দুটো থেকে দুজন নামল। দিগন্ত জিপ থেকে নেমে জিপের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। কার থেকে নেমে একই ভঙ্গিমায় কারের সাথে হেলান দিয়ে দাঁড়ালো ফাহাদ। দিগন্ত পকেট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন ধরালো। তারপর অবস্থ হাতে সিগারেটটা ঠোঁটে চেপে ধরল। দুজনের মাঝে নিস্তব্ধতা। কারো মুখে টু শব্দটি নেই। দিগন্ত নিজের মতো সিগারেট ফুঁকতে ব্যস্ত। ফাহাদও পকেট থেকে সিগারেট বের করলো, কিন্তু লাইটার পেল না। হয়তো তখন মেয়েগুলোকে মারতে গিয়ে পড়ে গিয়েছে। দিগন্তের দিকে তাকিয়ে শীষ বাজালো। নাক মুখ দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে ঘাড় বাঁকিয়ে তাকালো ওর দিকে দিগন্ত। ভ্রু নাচিয়ে বলল, কি? ফাহাদ হাত দিয়ে লাইটার জ্বালানোর ভঙ্গিমা দেখালো। বুঝল দিগন্ত। পকেট থেকে লাইটারটা বের করে ফাহাদের দিকে ছুড়ে দিল। ফাহাদ ক্যাচ ধরল সেটা। সিগারেটে আগুন দিয়ে শুক টান দিল। পাশ থেকে ভেসে আসল দিগন্তের কটাক্ষ ভরা বাণী, রাস্তা কি তোর বাপের? ফাহাদ সিগারেটটা ঠোঁটে চেপে ধরে কপালের কাছে পড়ে থাকে চুলগুলো পেছনের দিকে ঠেলে বলল, সরকারি রাস্তা না হলে আমার বাবার আমার দুজনেই ক্ষমতা ছিল রাস্তা নিজের নামে করার। ঠোঁট বাঁকালো দিগন্ত। সিগারেটের শেষাংশটা পায়ের কাছে ফেলে দিল।
তারপর সেটা পায়ের তলে নিয়ে পিষে ফেলতে ফেলতে বলল, এসব সস্তার ফুটানি দেখিয়ে মেয়েদেরকে বশ করিস। আমার কথা ছাড়। দিগন্ত তালুকদার ইদানিং মেয়ে নিয়ে ভালোই চলাফেরা করছে। চোখ জোড়া শুরু হলো দিগন্তের। রাশভারী গলায় বলে উঠল, সবাইকে নিজের মতো মেয়েবাজ ভাবিস? নিরুদ্বেগ ভাবে উত্তর করল ফাহাদ, না, কিন্তু জানিস, মেয়েবাজিটা না হুট করে ছেড়ে দিলাম। মুহূর্তেই জোরে হাসির আওয়াজ ভেসে এসে কর্ণকুহরে বাড়ি লাগলো ফাহাদের। দিগন্ত ব্যঙ্গাত্মক ভাবে হেসে বলল, চরিত্রহীনের মুখে চরিত্রবান কথা। বেস্ট জোক। ইতস, হকি স্টিকটা আড্ডাখানায় ফেলে এসেছি রে। না হলে তোর মুখ বরাবর মারতাম। শালা তোর ভাগ্য ভালো। ভাগ্যটা তোরও ভালো। আমার কাছে এখন কিছুই নেই। না হলে আমার এলাকায় এসে আমাকেই দাপট দেখানো বের করতাম। কোনটা তোর এলাকা? এগুলো সব আমার আয়ত্তে। এখানকার আধি। বলতে পারল না আর। প্রকাণ্ড একটা ঘুষি এসে পড়ল নাক বরাবর। জোরোচড়ো করে রক্ত গড়িয়ে পড়ল। ব্যথায় চোখ বন্ধ করে নিল ফাহাদ। খানিক বাদে সেকেন্ডের মধ্যে আরেকটা ঘুষি আওয়াজ হলো সেখানে। হাত মুষ্টিবদ্ধ করে নিল দিগন্ত। নাকের কোণা বেয়ে আস্তে ধীরে গড়িয়ে পড়ল গরম তরল। হাত দিয়ে সেটা মুছতে মুছতে হুট করে ফাহাদের কলার চেপে ধরল। ফাহাদও মুহূর্ত ব্যয় না করে দিগন্তের কলার মুষ্টিমেয় করে নিল। দুজনেই একসাথে এক হাত উঠিয়ে দুজনের মুখ বরাবর এনে থেমে গেল। ফাহাদ হিসহিসিয়ে বলল, নিজের লিমিটের মধ্যে থাক দিগন্ত। টম ঘরের এদিকে পাও মারাবি না। পা কেটে হাতে ধরিয়ে দিব। আমার এলাকায় আমি কোথায় যাব না যাব সেটা তুই বলার কে? তোর ছেলেরা অতি বার বেড়েছে। ডানা ছেটে দিলে কেঁদেও কুল পাবে না। আর তোর এই সস্তার হুকুমই তোর পকেট রাখো। এগুলো দিগন্ত তালুকদার গুণেও দেখে না। দুজনের চোখেই সমান হিংস্রতা। রাগে জোরে জোরে শ্বাস টানছে। কেউ কারো থেকে কম নয়। চোখ দিয়ে ভৎস করছে নিজেদের। ফুসফুস আওয়াজ আসছে দুদিক থেকেই। দুই জাতশত্রু ফাহাদ দেওয়ান আর দিগন্ত তালুকদার রাতের আধারে ফাঁকা রাস্তার মধ্যে দাঁড়িয়ে হেঁকে অন্যের নাক ফাটাতে ব্যস্ত। বাড়িতে ঢুকতেই দিগন্ত মুখোমুখি হলো জুনায়েদ তালুকদারের সাথে। জুনায়েদের সামনে ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছে দিগন্ত। এদিকে জুনায়েদ তালুকদার অগ্নিছড়া চোখে তাকিয়ে দিগন্তের দিকে। রাত প্রায় 2টা বাজতে চলল। এত রাতে বাড়ি ফিরেছে দিগন্ত, তাও মারামারি করে। শার্টের কলারের একপাশ ছিঁড়ে বেঁকে আছে। ঠোঁটের কণা ফেটে আছে, নাকটাও লাল হয়ে আছে। জুনায়েদ ছেলের ওই হাল দেখে যা বোঝার বুঝে গিয়েছে। ফুঁসে উঠে বলল, আর কত? এত বড় একটা ছেলে হয়ে মারপিট বেছে নিয়েছ। এসব আর কত দেখতে হবে? অফিসে যাও না কেন? কি সমস্যা? সারাদিন রাত খাচ্ছি আমি আর সেই টাকা উড়িয়ে রং তামাশা করে বেড়াচ্ছ তুমি। হু, অফিস জয়েন করবে কবে থেকে? সময় হলে। মারামারি করার এত সময়? অফিস যাওয়ার সময় এখনো হয় না তোমার? নিজে কামাই না করা পর্যন্ত এ বাড়ির একটা দানাও মুখে তুলবে না। আচ্ছা, ব্যাস এতটুকু বলে শব্দহীনভাবে জুনায়েদের পাশ কেটে চলে গেল দিগন্ত। এতে যেন আগুনে ঘি পড়ল। হুঙ্কার ছুড়ে জুনায়েদ বলল, রাস্তায় রাস্তায় গুন্ডামি করে ভাবনেও আমার সামনে। তোমার মতো বেলাজ বদমাস ছেলে আমার জন্মা ভাবলেই ঘৃণা হয় নিজের উপর। বেরিয়ে যাবে আমার বাড়ি থেকে। অসভ্য গুন্ডা কোথাকার। চলে গিয়েছে দিগন্ত ততক্ষণে। শুনেই না শোনার ভান করে থাকলো। রাগে গোজগোজ করছে আর দিগন্তের নাকের রক্ত মুছছে মিতালি। এদিকে নিরুত্তর হয়ে চুপচাপ বসে আছে দিগন্ত। মিতালি গজরাতে গজরাতে বলল, একদম বেলার থেকে দূরে থাকবি। তোর মতো গুন্ডা বখাটের সাথে আমি আমার ভাতিজিকে আর কিছুতেই জড়াতে দিব না। তুই সারা জীবন মারামারি করে বেড়া। যতদিন না এসব ছাড়তে পারনি ততদিন বিয়ে নেই তোর কপালে। আজীবন নাক মুখ ফাটিয়ে আসবি আর অন্যের ঘরের আদরের মেয়েকে এনে দিব তোর সেবা করার জন্য। তোর সুখের উপর ঝাড়ুর বাড়ি। দিগন্ত বিরক্ত মুখে বলল, সবসময় একজনে নিয়ে কথা বলবে না তো? ভালো লাগে না এসব। তোর ভালো দিয়ে আমার আর কাজ নেই। জাহান্নামের যা তুই। শুধু মনে রাখিস যতদিন অন্যের হাতে নাক মুখ ফাটিয়ে বেড়াবি ততদিন তোর কপাল ফাঁকা। উত্তর দিল না দিগন্ত। মিতালি আবারও বলতে শুরু করল, কাল বিয়ে, আজ এত কাজ, এর মাঝে তুই এরকম করে বেড়াচ্ছিস। বড় ভাইকে ছেড়ে ছোট ভাই বিয়ে করছে। লজ্জা নেই তোর মাঝে? না। কেন? দিগন্ত ভারী গলায় বলল, কারণ আমি বখাটে আর তোমার ভাতিজি বেয়াদব। পারফেক্ট কম্বিনেশন। তুমি বাপু দিনের জেগে স্বপ্নই দেখতে থাকো। আমার ভাইকে চেনো না তাই কম্বিনেশন মিলছে তোমার কাছে। চুটকিতে তোমার কম্বিনেশন ভেঙে দিবে, সাবধান। আমিও তার মেয়ে তুলে এনে বিয়ে করে ফেলব। দিগন্তের দিকে বাঁকা চোখে তাকালো মিতালি। হুট করে একটা কথা মনে পড়ে গেল। দিগন্তের মুখোমুখি দাঁড়িয়ে ওর ঘাড়ে হাত রাখল ও। দিগন্ত প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো মিতালির দিকে। মিতালি ধীরস্থির গলায় আওড়ালো, দিগু, মাথা ঠান্ডা রাখবি কাল। ভ্রু গুটালো দিগন্ত। রাশভারী গলায় বলল, কেন? তোর বাবা কাল মোনাদের নিয়ে আসতে চাইছে। সেকেন্ডের ব্যবধানে চোয়ালজোড়া শক্ত হয়ে গেল দিগন্তের।
চোখগুলো লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ধরে অন্যদিকে মুখ ফেরালো। মিতালি নীরব চোখে দেখল দিগন্তকে। তারপর ওর মাথায় হাত রেখে নরম স্বরে বলল, শুধু কালকের জন্য দিগু। যত যাই হোক, দিন শেষে এটা সত্য সেও পরিবারের সদস্য। আমি চাইলেও বারণ করার স্পর্ধা রাখি না। দিহানের বিয়ের জন্য আশা হবে তার। আশা করি কোনো ঝামেলা বাঁধাবি না। দিগন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হে কারণেই আজ এত বড় বড় লেকচার দিল। বেরিয়ে যেতে না বলে সরাসরি বলতে পারতো কাল বাড়িতে থাকবি না। তুই ভুল ভাবছিস। এত ভেবে কাজ নেই আমার। ও মহিলা বাড়িতে আসলে আমার এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। দিগু, কাল দিহানের বিয়ে। কোনো ঝামেলা করবি না। শুধু একদিনের জন্যই তো বাবা। ওর তো কোনো দোষ নেই। দোষ না করেও সবকিছু থেকে বঞ্চিত। বাদশা মেয়েটাও পরিবার থাকতে মায়ের কাছে একা মানুষ হচ্ছে। নীরব রইল দিগন্ত। বাবার প্রতি অভিমান, বিতৃষ্ণা দিনকে দিন বেড়েই চলেছে। সাথে বাড়ছে ওর রাগ, জেদ, বেপরোয়া জীবনযাপন। দিগন্তের মনোভাব বেশ বুঝতে পারছে মিতালি। কথা ঘুরানোর জন্য হুট করে বলল, জানিস আজ কি হয়েছে? ছোট করে জবাব এলো দিগন্তের, কি? মিতালি হু হা করে হেসে দিল। মেজাজ আরো খারাপ হলো দিগন্তের। কর্কশ গলায় বলল, এভাবে হাসার কি হয়েছে? কি হয়নি তাই বল। আমার বেয়াদব ভাতিজি তোর নামের ইন্নালিল্লাহ করে দিয়ে গিয়েছে। ফেরানো মুখটা আবার মিতালির দিকে ঘুরল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল দিগন্ত, কি? মিতালি ঠোঁটে ঠোঁট চেপে ধরে দরজার দিকে হাঁটা ধরল। দিগন্তের নজর ওর দিকে। জানার জন্য কান পেতে আছে। দরজার কাছে গিয়ে মুখ ঘুরিয়ে মিতালি বলল, হ আকার গু। ঠিক বুঝল না দিগন্ত। মিতালি বলে আর দাঁড়ায়নি। চলে গিয়েছে। এদিকে দিগন্ত কয়েক সেকেন্ড সময় নিল। হঠাৎ চোখগুলো বড় বড় হয়ে গেল। দাঁত কিরমিরিয়ে বলে উঠল, অসভ্য মেয়ে। কাল তোকে দেখে নিব। তখনই দরজার সামনে থেকে আবার ভেসে এলো মিতালির আওয়াজ। হাসছে আর দিগন্তে বলছে, দিগু রে। বাবু কফি খাবি? ও দিগু। চেঁচিয়ে উঠল দিগন্ত, খবরদার মনি। আর এভাবে ডাকবে না। ডাকলে কিন্তু সব দুর্ভোগ তোমার বেয়াদব ভাতিজির কপালে জুটবে। ওর বাপ নাকি খুব আদর্শ বাপ। মেয়েকে ভালো শিক্ষা দিচ্ছে। এই তার নমুনা। বড়দের সম্মান দেয় না, অসভ্য মেয়ে মানুষ। কাল পাই চোখের সামনে কানের গোড়া নড়িয়ে দিব বেয়াদবের। 3 কবুলের জোরে জোরে যায় দুটি ভিন্ন মনে মানুষ একে অন্যের সাথে। সুখে দুঃখে একে অন্যের সাথ দিবে। দুজন দুজনার জন্য ভরসার আশ্রয়স্থল হবে তারা। হাজারো রাগ অভিমান আসবে যাবে কিন্তু সম্পর্কের ভিত কখনো নড়বড়ে হতে দেওয়া যাবে না। তবেই না স্বামী স্ত্রীর বন্ধন অটুট থাকবে। একজন আগুন হলে আরেকজনকে পানি হতে হবে। একজন রেগে গেল আরেকজনকে ঠান্ডা মাথায় অপরজনের সামলাতে হবে। একই সময়ে দুজনেই যদি একই আচরণ করে তবে হিতে বিপরীত তো হবেই। একতরফা ভালোবাসা বা একতরফা ভুল বোঝাবুঝি, ঝগড়া অভিমানে কখনোই কেউ সুখী হতে পারে না। ভালোবাসা, মান অভিমান, দুষ্টু মিষ্টি খুনসুটি মিলিয়েই না একটা দাম্পত্য জীবন সুখী হয়। দিহান আর বাণীও জড়িয়ে গেল একে অন্যের সাথে। ওদের ভাগ্য জুড়ে গেল একসাথে। কিছুক্ষণ আগেই বিয়ে সম্পন্ন হয়েছে ওদের। একটা হালাল সম্পর্কের শক্ত বাঁধনে বেঁধে গিয়েছে ওরা। বিয়েতে খুব একটা মানুষজন না হলেও যেটুকু হয়েছে তাতেই অবস্থা বেগতিক রহমান পাটোয়ারের। জীবনে কখনো মেয়েদের নিয়ে আফসোস করেননি কিন্তু আজ একটা ছেলের খানিক অভাব বোধ করছেন। দুভাই মিলে এত কিছু সামাল দিতে নাজেহাল হয়ে পড়েছেন। আগে বিয়ে হয়েছে, এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে রহমান আর রাসেল পাটোয়ারি। কাকে ছেড়ে কাকে সামাল দেবে। দুজন মানুষ সাথে ক্যাটারিং এর 3টা ছেলে তবুও সার্ভিং এ সামাল দিতে পারছেন না। এক টেবিলে বিরিয়ানি শেষ। আবার ছুট লাগালেন নতুন বোল আনতে। সারি সারি করে সাজিয়ে রাখা বিভিন্ন খাবারের বোলগুলোর মধ্যে বিরিয়ানির একটা বড় বোল হাতে তুলে নেয়। একই সময়ে আরো একটা হাত পাশ থেকে অন্য আরেকটা বোল নেয়। রহমান ঘাড় বাঁকিয়ে তাকায় সেদিকে। হকচকায়। কিছু অবাক হয়ে বলে, কি করছো বাবা? তোমার কিছু লাগবে? লাগলেই আমাকে বলো, এনে দিচ্ছি। দিগন্ত নরম গলায় বলল, কিছু লাগবে না। হেল্প করতে এলাম। সে কি কথা? তোমাকে এসব করতে হবে না। আমরা তো করছি। বলে চলেছ এতেই শান্তি পেলাম বাবা। তুমি তো সবার সাথে আসনি। এখন এলে। এসেই এখানে চলে এসেছো। চলো তাহলে আগে খেয়ে নিবে। না, কিছুটা হেল্প করার জন্যই এসেছি। না হলে আসতাম না আজ, কারণ নিশ্চয় আপনার জানা। রহমান পাটোয়ারির মুখটা খানিকটা অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। নরম গলায় বলল, হুম জানি। যদিও এগুলো তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা বলি শুনো। দোষ তোমার বাবার। এর জন্য মনা আর ওর বাচ্চাটাকে সাফার করতে দিও না। মনা মেয়েটার বয়সই বা কত? তুমি। এসব থাক। এগুলো থেকে দূরে থাকতে চাই। আমার মায়ের জায়গা অন্য কেউ নিতে পারবে না। তাই অন্য কাউকে নিয়ে ভেবে লাভ নেই আমার। চলুন, দেরি হচ্ছে। সাই জানালো রহমান। মুখের কথাটুকু গিলে নিল।
দুজনে গেল ভেতরে। রহমান আরো বেশ কয়েকবার মানা করল কিন্তু শুনল না দিগন্ত। হাতে হাতে অনেক কাজ এগিয়ে দিল। কিছুটা স্বস্তি পেল রহমান। মনে মনে ভাবল, ছেলেটাকে যতটা খারাপ ভাবে ততটা না। ঘেমে নিয়ে একাকার দিগন্ত। বাগানের দিকে এসেছে ঠান্ডা বাতাস শরীরে লাগাতে। সাদা পাঞ্জাবিটা গায়ের সাথে লেপ্টে গিয়েছে। আসার পর বেলাকে একবারও দেখেনি। মনটাও খানিক উতলা হয়ে আছে। দেখবেই বা কিভাবে। এসেই তো ছুট লাগিয়েছে ছাদের রহমান পাটোয়ারির কাছে। খাওয়ার আয়োজনটা বাদে বাকি সব আয়োজন করেছে বড় লিভিং রুমে। সবাই সেখানে আছে। আগে নিজেকে ঠান্ডা করবে, তারপর ভেতরে যাবে কি না সিদ্ধান্ত নিবে দিগন্ত। ভেতরে গেলেই ওই মেয়ের মুখোমুখি হবে, যেটা চায় না দিগন্ত। ওর কথা মনে পড়তেই মুখ থেকে তাচ্ছিল্য একটা হাসি বের হলো দিগন্তের। একালে বেস্ট ফ্রেন্ড ছিল, এখন বাপের বউ হয়েছে। বেস্ট ফ্রেন্ড কথা মাথায় আসতেই দাঁত দাঁত চাপল। মুখ ফুরিয়ে থু ছিটালো মাটিতে। থাকবে না আর এখানে। বিরক্ত লাগছে খুব। মনের ভেতর আগুন জ্বলছে। না জানি কখন কে এর শিকার হয়। মাথার চুলগুলো হেখাতে টেনে ধরে পা বাড়ালো বাহিরের দিকে যাওয়ার জন্য, কিন্তু হুট করে বাড়ানো পা জোড়া থেমে গেল। একটা কান্নার আওয়াজ শুনে সেদিকে এগিয়ে গেল দিগন্ত। 4-5 বছর বয়সী একটা ছোট বাচ্চা মেয়ে পড়ে গেছে। হয়তো চোট পেয়েছে খুব। কান্নাটা কেন যেন বুকে লাগলো দিগন্তের। রাগটা এখনো মাথায় চেপে আছে। ঘুরে চলে যেতে চেয়েও পারল না। বাচ্চাটার কাছে এসে হাঁটু গেড়ে বসল। আলতো হাতে টেনে তুলে কোলের মাঝে নিল। মুখটা দেখতেই থমকে গেল। এত সুন্দর একটা কিউট গুলুমুলু বাচ্চা। গালগুলো ফুলো ফুলো হওয়ার কারণে টকটকে ছোট গোলাপি ঠোঁটজোড়া ভেতরে ঢুকে গিয়েছে। চোখগুলো গোল গোল, মাঝে হালকা লাল খয়েরি ধরনের চোখের মণি। সোজা সিল্কি চুলগুলো দুপাশে দুই জুটি বাঁধা। কালো মোটা ভ্রুজোড়া। গাল নাকের আগা আবছা লাল। কান্নার কারণে হয়েছে নাকি এরকমই ধরতে পারল না দিগন্ত। ডিবডিবে ফর্সা শরীরে লাল রঙের একটা সিম্পল গাউন। বেশ গোলুমলু, তাই হাতে আর গলায় 1-2 ভাঁজ রয়েছে। চোখের পাতাগুলো বড় না হলে অনেক ঘন। কাজল দেওয়ার প্রয়োজন পড়ে না। এমনি কালো লাগছে। কোনো সাজ নেই, অথচ ছোট একটা বাচ্চা মেয়ের কি সুন্দর রূপ দিয়েছে আল্লাহ। বাচ্চাটাকে দেখে দিগন্তের রাগ কখন হাওয়া হয়ে গিয়েছে টেরই পেল না। খুঁটে খুঁটে দেখছিল ওকে। ধ্যান ভাঙল আবারই কান্নার শব্দ পেয়ে। বসা থেকে উঠে দাঁড়ালো দিগন্ত। কি করবে মাথায় আসছে না। কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, কোথায় লেগেছে বাবু? ব্যথা করছে খুব। গলার স্বর খুবই নমনীয়। নিজের আওয়াজ শুনে নিজেই হতভম্ব হলো দিগন্ত। বাচ্চা মেয়েটা হাত এগিয়ে হাতের কুনুই দেখিয়ে দিল। ছিলে গিয়েছে অনেকটাই। তো জমাট বেঁধে আছে। ক্ষতটুকু দেখে ভালো লাগলো না দিগন্তের। পকেট ব্যান্ডেজ ছিল, কারণ কাল ও নাক ফাটিয়ে এসেছিল। তাই সেটা বের করে ওর কুনুইয়ে লাগিয়ে দিল। কিছুক্ষণ সেই জায়গায় ঘোরাঘুরি করার পর শান্ত হলো বাচ্চাটা। বাগানের এই দিকটাতে এখন কেউ নেই, তাই দিগন্ত আরামে আছে। বাচ্চাটা হুট করে দিগন্তের গলায় জড়িয়ে ধরে ওর গালে চুমু খেল। রাগী বদমেজাজি দিগন্তের মন হঠাৎ করেই শান্ত হয়ে গিয়েছে। রাগ জেদ কিছুই আসছে। বাচ্চার কাণ্ডে গম্ভীর দিগন্তর ঠোঁট প্রসারিত হলো। কেন হলো এটা ওর নিজেরও বোধগম্য নয়। মনে সুপ্ত ইচ্ছে জাগল ওই ফুলো ফুলো গালটাতে একটা স্নেহের আদর দিতে। দমালো না দিগন্ত। দিতে বাধা কিসের? কেউ তো নেই এখানে। টুপ করে আলতোভাবে একটা চুমু এঁকে দিল। তারপর বাচ্চাটার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, তোমার নাম কি বাচ্চা? বাচ্চাটা উত্তর দিল না। পলক ঝাপটে দিগন্তের কাঁধে মাথা রাখল। তারপর মিষ্টি আওয়াজ ভেসে এলো, তুমি খুব ভালো ভাইয়া। এতগুলা ভালো। আমার তোমাকে পছন্দ হয়েছে। বেশ অবাক হলো দিগন্ত। 4-5 বছরের বাচ্চার একটু হলেও কথায় তোতলানো ভাবটা থাকে, কিন্তু এই বাচ্চার কথা এত স্পষ্ট। দিগন্ত আবারও বলল, তোমার নাম কি? আর তোমার বাবা মা কোথায়? তারপর বিড়বিড়ালো, বাচ্চা মেয়েকে একা ছেড়ে দিয়েছে। জ্ঞানহীন মানুষ। এদিকে বাচ্চাটা ঠোঁটে ঠোঁট চেপে ফুলিয়ে রেখেছে। চাহনিতে অসহায় ভাব। এই একটা জিনিসও কাউকে বলতে চায় না, কিন্তু সব বড় মানুষগুলো সবার আগে এটাই জানতে চায়। ওর নাম এত কঠিন রেখে যে উচ্চারণ করতে পারে না। করলেও ভুল হয়। কি হলো? বললে না তোমার নাম? পতাশা। কিসা? পতাশা। পতাশা। এটা আবার কেমন নাম? এরকম নাম তো আগে কোনোদিনও শুনিনি। ভাবুক গলায় বলল দিগন্ত। তারপর কিছু একটা মনে করে পতাশার দিকে চেয়ে বলল, প্রত্যাশা। মাথা ঝাঁকালো প্রত্যাশা। দুপাশের ঝুটি বাঁধা ঘাট সমান সিল্কি চুলগুলো নড়ে উঠল সমান তালে। দিগন্ত কিছু বলতে নিবে তখনই ওর সামনে এসে হাঁপাতে হাঁপাতে থামল বেলা। দিগন্তের কোলে প্রত্যাশাকে বলল, তুমি এখানে কেন এসেছ? কতক্ষণ থেকে খুঁজছি। হারিয়ে গেলে কি হতো? সরু চোখে তাকিয়ে আছে দিগন্ত। ঠান্ডা মাথায় আগুন ধরতে সেকেন্ড সময়ও লাগলো না। প্রত্যাশাকে কোলে নিয়েই ধমকে উঠল, এই বেয়াদব! ওড়না নিয়েছিস কেন? বেলার টুকুর টুকুর চোখে চাইল দিগন্তের মুখের দিকে। আসার 1 মিনিটও হলো কি না এসেছে তাতেই ধমকা ধমকি শুরু।
ওরা না নিয়েছে তো নিয়েছেই। এখানে ধমক দিল কেন? বুঝলো না বেলা। সোজা গলায় বলল, ওর না নিব না, দিগন্ত ভাই। চোখ বন্ধ করে নিল দিগন্ত। ছোট বাচ্চা কোলে, চেঁচালে ভয় পাবে। চোখ বন্ধ রেখেই কর্কশ গলায় বলল, যে ওনা বুকে থাকে না সে ওনা নেওয়ার কি দরকার? এক সাইডে নিয়েছিস আরেক সাইড। এই তোর বাপের আর দোষ গিরি। মেয়েকে ব্যাপারদায় ছেড়ে দিয়েছে। নিজের দিকে তাকালো বেলা। খুব একটা খারাপ লাগছে না, কিন্তু দিগন্তের কথাটাও খারাপ লাগেনি। আসলেই ওর দোষ। এভাবে কখনো ও নেয় না, আজও নেয়নি। জর্জেট ওড়না থাকছে না পড়ে যাচ্ছে, তাই কখন দুপাশ থেকে সরে গিয়ে একপাশে ঝুলে গিয়েছে খেয়াল করেনি। ঝটপট ঠিক করে নিল। মাথা নিচু করে কিছুটা অপরাধী গলায় বলল, খেয়াল করিনি। চোখ খুলে তাকালো দিগন্ত। বেলার মন খারাপ করা দেখে বুকে চিনচিন ব্যথা লাগলো। একটা বড় শ্বাস ফেলে বলল, ঠিক আছে এবার। তারপর আবার বলল, বাচ্চাটা কে হয়? কে? প্রত্যাশা। হু, কি যেন নাম আন্টিটার, মনে পড়ছে না। ওনার মেয়ে। আর কিছু জানি না, আজকেই প্রথম দেখেছি। চুপ করে রইল দিগন্ত। কোলে এখনো প্রত্যাশা আছে। বেলা প্রত্যাশাকে বলল, চলো প্রত্যাশা, তোমার আম্মু ডাকছিল তোমায়। প্রত্যাশা আরো জোরে চেপে ধরল দিগন্তের গলা। জেদ ধরা গলায় বলল, না, কোথাও যাব না আমি। ভাইয়ার কোলে থাকবো। পরপর কয়েকবার পলক ঝাপটালো বেলা। কি যেন ভেবে বলে উঠল, ও আপনাকে ভাইয়া ডাকছে, তাহলে আমিও ডাকবো আপনাকে দিগন্ত ভাইয়া বলে। বেলার কাজ যেন একটাই, দিগন্ত শান্ত থাকতে চাইলেও উল্টাপাল্টা কিছু বলে ওকে রাগিয়ে দিতেই হবে। রাশভারী গলায় আবারও ধমক দিল দিগন্ত। এবারের ধমকটা বেশ জোরেই দিয়েছে। প্রত্যাশাও চমকে উঠল। চুপ কর বেয়াদব, ভুল করেও ভাইয়া ডাকবি না। অসভ্য মেয়ে, কাকে কি বলতে হয় সে জ্ঞান নেই আবার পণ্ডিতি। একবার নাম নিয়ে মজা উড়ায়, তো একবার ভাইয়া ডাকে। তোকে থাপড়ে সোজা করা দরকার। মুখ লটকালো বেলা। সহজ সরল গলায় সোজা উত্তর করল, আচ্ছা দিগন্ত ভাই। চুপ করে গেল দিগন্ত। কাকে কি বলছে? এর থেকে গাধাও ভালো। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ঠান্ডা গলায় বলল, আমি কানে শুনতে পাই, এত টেনে বলতে হবে না। বুঝেছিস? হুমু, কি বুঝলি? আপনি কানে শুনতে পান। এখন দিগন্তর খুব অসহায় লাগছে। সব কপালের দোষ, না বেলার বাপের দোষ। কারোই দোষ না, দোষ দিগন্তের। নাদান জেনেও এর সাথে কথা বলতে আসে। শান্ত চোখের চাহনি দিয়ে মাত্রাতিরিক্ত ঠান্ডা গলায় আওড়ালো, পরের কথাটুকু বোঝার ছিল বেলা। বড় হোস না কেন এখনো? আচ্ছা। একটা ঢোক চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে গম্ভীর গলায় বলল দিগন্ত, সত্যি আমার ধৈর্যের তুলনা নেই। তুই মেয়েটা বেয়াদব হলেও কাছের। দিগন্ত তালুকদারকে ধৈর্য শিখিয়েছিস, এজন্য আজ থেকে পরবর্তী দুদিন আমার চোখের সামনে পড়বি না। পরলেন কানের নিচে বাড়ি খাবি। বেলা ঠোঁট উল্টিয়ে অবুঝ গলায় বলল, কিন্তু আমি তো কিছুক্ষণ পর বড় আপার সাথে আপনাদের বাড়ি যাব দিগন্ত ভাই। রাগের কারণে চোখজোড়া শুরু হয়ে থাকলেও এখন শিথিল হয়ে গেল। বেলার কথা শুনে হয়তো শান্তি পেল, তাই আরটু শব্দও ব্যয় করল না ওর সাথে। প্রত্যাশাকে কোল থেকে নামিয়ে আবারও হাঁটু গেড়ে বসল ওর সামনে। আদুরে গলায় বলল, বেলার সাথে ভেতরে যাও, একা একা আর কখনো বাইরে বের হবে না। প্রত্যাশা কাঁদো কাঁদো গলায় বলল, আমি তোমার সাথে খেলবো ভাইয়া। স্মিত হাসল দিগন্ত। নরম গলায় বলল, আজ তো ভাইয়ার অনেক কাজ প্রত্যাশা বাবু। আবার কোনোদিন দেখা হলে খেলবো কেমন? সাই জানালো প্রত্যাশা। বেলার হাত ধরে ওর সাথে ভেতরে চলে গেল। এদিকে দিগন্ত নিজের কাজে হকচকালো। হুট করে একটা বাচ্চা মেয়ের উপর এত মায়া হলো কিভাবে ওর? কেমন যেন একটা আপন আপন টান পেল। এতক্ষণ ধরে করা নিজের কাজে এবার নিজেই বিরক্ত হলো। চোখ মুখ কুচকে সিগারেট টানা শুরু করলো। বিদায়ের মুহূর্ত ঘনিয়ে এলো। চিরচেনা একটা স্থান, জন্মের পর থেকে এতগুলো বছর হাজার হাসি খুশি সুখ দুঃখের মাঝে কাটিয়ে দিল যে স্থানে, যে নিবাসে সেটা ছেড়ে আরেক জায়গায় চলে যেতে হবে। অথচ এতদিন সবাইকে বুক ফুলিয়ে বলে বেরিয়েছে এটা আমার বাড়ি। যে বাড়িটা এতদিন আমার বাড়ির নামে পরিচয় পেয়েছিল বিয়ের পর সেটা বাবার বাড়ির নামে আখ্যায়িত হয়ে গেল। এখন যে বাড়িতে যাবে সেটার পরিচয় শ্বশুর বাড়ি। হয়ে গেল বাণীর জীবনের দুটো বাড়ি। প্রথম বাড়ি বাবার বাড়ি, আর দ্বিতীয় বাড়ি শ্বশুর বাড়ি। এই দুই পরিচয় নিয়েই চলবে এখন ওর জীবন। বিদায় মুহূর্তে কান্নার রোল পড়ে গেল পাটোয়ারি বাড়ির গেটের সামনে। আমেনা আর রিনা দুজনকেও একসাথে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে বাণী। এই মা চাচির সাথে যেখানে দিনের সবটা সময় কাটে সেখানে এখন ও আসবে বেড়াতে, অতিথির মতো দেখা করতে। আসবে কয়েকটা দিন থাকবে, আবার ফিরতে হবে শ্বশুরবাড়ির নামক নিবাসে। মেয়েদের জীবনে কি আজব এক নিয়ম, তাই না? কিন্তু এ নিয়মের বাইরে কেউ যেতে পারবে না। এ নিয়ম যে যুগ যুগ ধরে চলছে। যুগ পাল্টাবে, আধুনিকতা বাড়বে, কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত নিয়ম পাল্টানোর ক্ষমতা কারণ নেই।
বাণীর কপালে একটা মমতাময়ী পরশ দিয়ে ওকে ঠেলে দূরে সরিয়ে দিল আমেনা। বাণী আবারও তার বুকে পড়তে চাইলে সরে দাঁড়ালো সে। মুখ ফুরিয়ে নিয়ে বড় বড় কদম ফেলে অন্দরের দিকে চলে গেল। সবাই বুঝল আমেনার মনের অবস্থা। ওর পিছু পিছু দৌড়ে গেল রিনা। তবে যাওয়ার আগে বাণীকে রাসেল পাটোয়ারির হাতে দিয়ে গেল। বাণী হেঁচকি তুলে খাচ্ছে। চোখ ঘুরিয়ে আশেপাশে একজন খুঁজল খুব করে কিন্তু পেল না। রাসেল ছলছল নেত্রে বাণীর মাথায় স্নেহের হাত রেখে বলল, তোমার আব্বু ক্যাটারিংয়ের ওদিকে আছে, সেখানের কাজ ফেলে আসতে পারছে না। বাণী জানে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। রহমান পাটোয়ারি ইচ্ছা করে নিজেকে সরিয়ে রেখেছে, হয়তো মেয়ের সামনে দুর্বল হতে চায় না। রাসেল পাটোয়ারি বাণীর এক হাত ধরে নিয়ে গিয়ে দিহানের সামনে দাঁড়ালো। তৎক্ষণাৎ বাণীর পাশে এসে ওপর হাত ধরে দাঁড়ালো ওর জীবনের সবচেয়ে বড় ভরসায় হাত। বাবাকে দেখে আরো কান্নায় ভেঙে পড়ল বাণী। এদিকে ওদের থেকে একটু দূরে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সামনের দৃশ্যগুলো দেখছে দিগন্ত। হাত বগল দাবা করে গম্ভীর চোখে অবলোকন করছিল সবকিছু। এতক্ষণ পর রহমান পাটোয়ারিকে আসতে দেখে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, যাক অবশেষে এসেছে। আমি আরো ভাবলাম অন্য সব নামের আদর্শ বাপগুলোর মতো তোর বাপ মেয়ের সামনে ফুটবল হবে না বলে ঘরের কোণে লুকিয়ে থাকবে। যাক সব ক্ষেত্রে আদর্শ না হলেও কিছু ক্ষেত্রে ঠিক আছে তোর বাপ। কথাগুলো শেষ করে পাশে দাঁড়িয়ে থাকা বেলার দিকে তাকালো দিগন্ত। তাকিয়ে চোখগুলো কুঁচকে নিল। নীরবে চোখের পানি ফেলছে বেলা। বোনের কান্না দেখে নিজেও কাঁদছে। ওর অবস্থা দেখে গম্ভীর গলায় বলল দিগন্ত, কাঁদছিস কেন? বেলা জোরে নাক টেনে ফ্যাঁস গলায় উত্তর করল, আপা এখন থেকে আপনাদের বাড়িতে থাকবে। আপাকে ছাড়া আমি কিভাবে থাকব? আপার সাথে থাকতে চাস? কি বুঝলো বেলাকে জানে। মাথা ঝাঁকিয়ে বলল, খুব। ঠোঁট বাঁকালো দিগন্ত। দুহাত দিয়ে নিজ ভঙ্গিতে চুলগুলো পেছনের দিকে ঠেলতে ঠেলতে বলল, বড় হো তাড়াতাড়ি। তারপর সারাদিন আপার গলা ঝুলে থাকিস আর রাতে নাইট ডিউটি করিস। এবার দিগন্তের কথা বুঝল না বেলা। সরল গলায় প্রশ্ন করে, বসো কিভাবে? বড় হো আগে তারপর বুঝবি। বেলা আরো প্রশ্ন করতে চাইল কিন্তু নাক দিয়ে যেন সমুদ্র গড়িয়ে পড়তে চাইছে। শিরশির করছে ভেতরে। জোরে টানতে নিবে এমন সময় দিগন্ত ওর দিকে টিস্যু এগিয়ে দিয়ে বলল, দিন দিন বড় হওয়ার জায়গায় লাদা হচ্ছিস। সব তোর বাপের দোষ। মানুষ করতে পারছে না তোকে। বেলা হাত বাড়িয়ে টিস্যুটা নিয়ে শান্ত করলো অবাধ্য নাকটাকে। কাঁদছে মনের কষ্টে। এজন্য চোখ দিয়ে পানি পড়ছে ঠিক আছে, কিন্তু নাক দিয়ে কেন পড়বে সরল বেলার মাথায় এই প্রশ্ন বহুদিনের। কিন্তু কখনো কাউকে বলেনি। বাণীর কান্নার আওয়াজ এসে লাগলো রহমান এর কানে। তাও তাকালো না মেয়ের দিকে। চোখ মুখ শক্ত করে রেখেছে। হাত উঠিয়ে বাণীর হাত দিহানের হাতে দিতে চাইলেও পারল না। বাণীর কান্নার রহমানের পিতৃহৃদয়কে হার মানালো। মেয়ের দিকে ঘুরে মেয়ের মাথাটা সস্নেহে বুকে আগলে নিল। চোখজোড়া লাল হয়ে আছে। নরম স্বরে বলল, এত কাঁদতে নেই বড় আম্মা। আপনি আমার বুঝদার বাচ্চা। আপনার কাছে অবুঝের ন্যায় এভাবে চোখের পানি ফেলার আশা রাখি না আমি। কেন কাঁদছেন? বিয়ে হয়েছে বলে কি আব্বু আপনার হাত ছেড়ে দিয়েছে? কখনোই না। আব্বু সব সময় আপনার পাশে ছাড় মতো আছে। বরং আব্বু আপনার পাশে আব্বুর চেয়ে শক্ত একটা হাত ধরিয়ে দিয়েছে। এখন আব্বুর চেয়েও আপনার স্বামী আপনার বড় ছায়া। বোকার মতো কাঁদলে চলবে। রহমানের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনল বাণী। কান্নার বেগ থামল কিন্তু চোখের পানি বাঁধ মানছে না। গড়িয়ে পড়ছেই অবাধে। রহমান আর রাসেল দুভাই বাণীর দুহাত ধরে দিহানের হাতে ধরিয়ে দিল। দিহান সযত্নে নিজ হাতে দয়ের মাঝে বাণীর হাত আগলে নিল। রহমান আর রাসেল কিছু বলতে চাইল কিন্তু দিহান থামিয়ে দিল ওদের। হালকা হেসে বলে উঠল, ওর সম্পূর্ণ খেয়াল রাখা আমার দায়িত্ব। এর পুরাটাই পালন করার 100 ভাগ চেষ্টা করব আমি। ওর ভালো খারাপ সব সময় ওর পাশে পাবে আমাকে। চিন্তা করবেন না আপনারা। শুধু মন ভরে দোয়া দেন আমাদের দাম্পত্য জীবনের জন্য। প্রসন্নচিত্তে হাসল দুভাই। তারপর আরো কিছুক্ষণ কথাবার্তা বলে বাণীকে নিয়ে রওনা দিল সবাই। এক এক করে বরযাত্রীর সব গাড়িগুলো চলে যেতে লাগলো। সবশেষে বাইকগুলো যাওয়ার পালা এখন। রহমান দিগন্তের কাছে এসে সাবধান গলায় বলল, আস্তে ধীরে বাইক চালাবে বাবা। আর বেলাকে দেখে রেখো। ছোট করে জবাব দিল দিগন্ত। খুব। পরপরই ফোন বেজে উঠল। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করতেই শাড়ি পরিহিত মিতালির একটা সুন্দর ছবি দেখা দিল। রহমান আরো একবার সাবধানী বাণী আওড়ে ভেতরে চলে গেল। দিগন্তের পাশ কেটে একে একে সব বাইকগুলো ছুট লাগালো। রায়হানও দিগন্তকে আসতে বলে চলে গেল। বেলা চুপচাপ দাঁড়িয়ে আছে। দিগন্তের ফোন এখনো বাজছে। কেটে যাবে এমন মুহূর্তে ধরে ফেলল। কানে চেপে ধরতেই মিতালির চিন্তিত কণ্ঠস্বর ভেসে এলো, বড় ভাইজান তো মনে আর ওর মেয়েকে নিয়ে সেই ঘন্টা দুয়েক আগে এবারই এসেছে দিগু। আজ নাকি ওরা থাকবে এখানে। অস্থির হলো মিতালির কণ্ঠস্বর। তাহলে তুই কি করবি? বাড়ি আসবি না আজ? না।
এটার কি খুব প্রয়োজন আছে? তোর বাড়ি তুই আসবি না? সকাল থেকে তো কিছু খাসনি। ওখানেও যে মুখে কিছু তুলিসনি তা আমি দের জানি। চিন্তা নেই, খেয়ে নিব। হতাশার শ্বাস ফেলল মিতালি। ধীর আওয়াজে বলল, বেলা। কানে ফোন ধরে রেখেই চোখ ঘুরিয়ে বেলার দিকে তাকালো দিগন্ত। আস্তে করে বলল, আছে। ও তো আজ রাতটাই আছে এ বাড়িতে। ও থাকবে অথচ তুই থাকবি না। না। আচ্ছা, বুঝেছি। রাত হচ্ছে অনেক। ওকে নিয়ে আয় তাড়াতাড়ি। হুম, বলে কেটে দিল ফোন। তারপর পাঞ্জাবির হাতে গুটিয়ে বাইক স্টার্ট দিল। বেলাকে বলল উঠে বসতে। বেলা বসলো ঠিকই, মাঝে এক হাত ফাঁকা রেখে বসলো। মিররে বেলার কাহিনী দেখে পেছনের দিকে ঘাড় ঘুরিয়ে ধমকে উঠল দিগন্ত। শেষ মাথায় গিয়েছিস কেন? পরে যাওয়ার শখ হয়েছে। এগিয়ে আয়, ভালোভাবে ধরে বসো। বেলা সোজা দুপাশে মাথা নাড়িয়ে বলল, না। ভ্রু গুটালো দিগন্ত। কেন? আব্বু বলেছে ছেলেদের থেকে দূরে বসতে। ঠিকই বলেছে, ছেলেদের থেকে দূরেই থাকতে হবে বেলাকে। তাই দিগন্ত বলল, হুম। ঠিক বলেছে তোর বাপ। এখন ঠিকভাবে ধরে বসো। বেলা টুকুর টুকুর চোখে তাকালো দিগন্তের দিকে। আবার কেমন কথা? ঠিক বলেছে বলে আবার ছেলের কাছে বসতে বলছে। সরল গলায় প্রশ্ন করল, ঠিকভাবে বসবো মানে? আপনি কি ছেলে না? আপনাকে ধরে বসবো কেন? বেলার কথা কর্ণকুকুরে স্পর্শ করতেই আকাশের দিকে মুখ তুলে তাকালো দিগন্ত। একটা লম্বা শ্বাস টেনে গমগমে গলায় বলল, সেটা বুঝবি একদিন। তোর বাপ ঠিক বললেও সেটা অর্ধেক ঠিক বলেছে। সব ছেলেদের থেকে দূরে থাকবি, কিন্তু আমি অনেক ভালো মানুষ। তাই আমার থেকে দূরে থাকার প্রয়োজন নেই, এ কথা বলতে ভুলে গিয়েছে। নে, আমি বলে দিলাম। এরপর তোর ওই মুখ থেকে যদি একটাও শব্দ বের হয়েছে তাহলে রাস্তায় ধাক্কা মেরে ফেলে চলে যাব। ঠোঁট উল্টালো বেলা। হালকা এগিয়ে এলো। দিগন্ত দিল আরেকটা রাম ধমক। ওর ধমক শুনে টুস করে এগিয়ে এলো বেলা। মাঝে কয়েক ইঞ্চি দূরত্ব এখন। তারপর এক হাত আস্তে করে দিগন্তের ঘাড়ে রাখল। দেখল সব কিছুই দিগন্ত। তারপর একটানে ছেড়ে দিল বাইক। জোর গতিতে বাইক চালিয়ে কিছুক্ষণের মাঝেই তালুকদার বাড়ির সামনে এসে থামল দিগন্ত। বেলা নামলো বাইক থেকে। দিগন্ত ভারী গলায় বলল, যা, ভেতরে যা। সোজা মনির কাছে যাবি আগে? আপনি যাবেন না? না। সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করল বেলা, কেন? ভালো লাগলো দিগন্তের, কিন্তু প্রকাশ পেল না। বিরক্তি ভাব নিয়ে বলল, তোকে এত বলতে হবে কেন? বেলা আবারও মুখ খুলতে নিয়েছিল কিন্তু থেমে গেল। কারণ রায়হানের বাইক দিগন্তের পাশে এসে দাঁড়িয়েছে। হুট করে রাগ নাকের ডগায় চলে এলো বেলার। কিছু না বলে মুখ ভেটকিয়ে ধুপোথাপ পা ফেলে চলে গেল বাড়ির ভেতরে। বেলার কাজে অবাক হলো রায়হান। বিস্মিত গলায় বলল, কি হলো বলতো? বেলা এভাবে চলে গেল কেন? রায়হানের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল দিগন্ত। তোত্তাচ্ছায় গলায় বলল, ওকে বলেছিলাম তোর প্রেমিকা আছে। মাথায় হাত পড়ল রায়হান। দিগন্তের দিকে চোখ পাকিয়ে তাকালো। শালা হারা মোজাদা, বাদশা মেয়েটার মন ভেঙেছিস। আর আমি এখন জানলাম, নির্ঘাত বদদোয়া দিয়েছে আমাকে। শালা তোদের এগুলোর জন্যই এখনো বিয়ে হয় না আমার। চোখ মুখ কচকালো দিগন্ত। বাইক স্টার্ট দিতে দিতে বলল, ফালতু কথা ছাড়। চল এখান থেকে তাড়াতাড়ি। দম বন্ধ লাগছে আমার। দীর্ঘশ্বাস ফেলল রায়হান। ভারী গলায় বলল, মনে কথা বলতে চেয়েছিল আমার সাথে। স্টপ। বিরক্ত আমি। পরিবেশটাই সহ্য হচ্ছে না। বলে বাইক ছাড়ল দিগন্ত। ওর সাথে সাথে রায়হানও ছাড়ল। দুটো বাইক একসাথে ধুলো উড়িয়ে চলে গেল শস্য গতিতে। গভীর রাত হয়েছে। চারপাশ অন্ধকারে ছেয়ে আছে। রাতের ঠান্ডা বাতাস বইছে আস্তে আস্তে। মাথার উপরে আকাশটাতে একটা গোলাকার বড় চাঁদ দাঁড়িয়ে আছে। ওর আলোয় মৃদু আলোকিত চারপাশ। মিটিমিটি তারাগুলো জ্বলছে। এমন একটা মণিমুগ্ধকর পরিবেশের মাঝে বিশাল বড় একটা ফাঁকা মাঠে দুটো বাইক দাঁড়িয়ে। বাইকের সাথে হেলান দিয়ে ঘাসের উপর বসে আছে রায়হান আর দিগন্ত। দুজনেই হাতেই ধোয়া ছড়ানো সিগারেট। দুটো নেশাখোর সিগারেট ফুঁকছে আপন মনে। এই ফাঁকা পরিবেশের মধ্যে সিগারেটে একটা টান দিয়ে রায়হান বলল, দিহানকে ফোন লাগা। ঘাড় ফেরালো দিগন্ত। ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, কেন? বেটা হয়তো এতক্ষণের রুমে চলে গিয়েছে বউ নিয়ে। গেলে যাবে, তাতে তোর কি? কিছুই না। একটু চেয়ার আপ দেই শালাকে। এই আর কি। ঠোঁট বাঁকালো দিগন্ত। ফোন বের করে দিহানের নাম্বার ডায়াল করল। একবার বেজে কেটে গেল, ধরল না। কিছুক্ষণ পর আবার রায়হান ওর ফোন থেকে ফোন দিল। শেষের দিকে গিয়ে রিসিভ হলো ফোন। রিসিভ হতেই রায়হান দিহানকে কথা বলার সুযোগ না দিয়ে ফট করে বলল, কি রে দিহান না? কোথায় এখন? মাত্র রুমে এসেছে দিহান। বাণীর কাছে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। মাঝপথেই ফোন বাজল। রায়হানের নাম্বার দেখে কানে তুলেই বোকা বনে গেল। বিছানার উপর ঘোমটা টেনে বসে থাকা বাণীর দিকে চেয়ে অবাক গলায় উত্তর করল দিহান, মাত্র ঘরে এসেছি। পাশ থেকে দিগন্ত রাশভারী গলায় বলল, এত তাড়াতাড়ি? কোথায় তাড়াতাড়ি? রাত 1টা বাজতে চলল।
রায়হান ঠোঁট কামড়ে হাসি আটকালো। দুষ্টুমি ভরা গলায় বেশ ভাব নিয়ে বলল, কি করবি এখন? রায়হানের প্রশ্নে ভ্যাবাচাকা খেল দিহান। আশ্চর্য গলায় বলল, বিয়ের রাতে মানুষ কি করে ভাই? যা করে তাই। দিগন্ত আর রায়হান একে অপরের দিকে তাকালো। দুজের চোখ মুখে জুড়ে দুষ্টামির ছড়াছড়ি। রায়হান এক চোখ মারল। দিগন্ত ঠোঁট কামড়ে ধরে কুটিল হাসল। দুজনেই হাই ফাইভ দিয়ে গলা ছেড়ে গান হলো একসাথে। পাগলু থোড়াসা কারলে রোমান্স। খো জমবে জমবে জমবে। হে মুস্তি আরো জমবে। নামবে যখন নামবে। রাতের মায়া নামবে। আজ মনেতে জাগছে আশা। চাইছে তোর ছোঁয়া। প্রেম সুখেতে মন হারালে। যাই রে প্রেম পাওয়া। পাগলু থোড়াসা কারলে রোমান্স। পাগলু থোড়াসা কারলে রোমান্স। পাগলু থোড়াসা কারলে রোমান্স। এদিকে কান থেকে ফোন নামিয়ে ভ্যাবলার মতো ফোনের দিকে চেয়ে আছে দিহান। মনে মনে ভাবল, দুটোর মাথা গিয়েছে। অতঃপর ফোনটা অবহেলায় একদিকে ফেলে বাণীর দিকে এগিয়ে গেল। সারাদিন পড়ার টেবিলের সাথে আঠার মতো লেগে আছে বেলা। বাণীর বিয়ের 1 সপ্তাহ হয়ে গিয়েছে। বেলার হাতে আর মাত্র 4 দিন বাকি। তারপরে এসএসসি শুরু। সারাদিন অনেক পড়েছে। এখন প্রায় বিকেল হয়ে এসেছে। গভীর মনোযোগ দিয়ে পড়ছে বেলা। এর মাঝে চোরা দৃষ্টিতে চারপাশে চোখ বুলাতে বুলাতে আস্তে করে বেলার রুমে আসল বৃষ্টি। বেলার টেবিলের কাছে গিয়ে দাঁড়াতেই চমকে উঠল বেলা। সারাক্ষণ সুন্দরভাবে সাজেগুজে বেরানো বৃষ্টির চেহারার অবস্থা কেমন বিশ্রী হয়ে গিয়েছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে কেমন পাগলের ন্যায় থেকেছে। চোখের নিচে গাঢ় কালো দাগ পড়েছে। বৃষ্টি হড়বড়িয়ে বেলার হাত টেনে ধরে ওর হাতে একটা কাগজ ধরিয়ে দিল। ফিসফিসিয়ে বলল, এটা। এই কাগজটা নিয়ে বড় রাস্তার মোড়ে যাবি এখন। আমার একটা বন্ধু অপেক্ষা করছে। ওর হাতে দিবি এটা। বৃষ্টি আপা, এতে কি আছে? মনে মনে ক্ষোভ হলো বৃষ্টির, কিন্তু বাহিরে নরম থাকলো। এখন বেলাকে কিছু বলা যাবে না। না হলে নিজের কাজ হবে না যে। এটাতে আমার প্রয়োজনীয় বিষয়গুলো নোট করা আছে। আমার ফ্রেন্ড চেয়েছে। আমাকে তো আব্বু বের হতে বারণ করেছে। না হলে আমি দিয়ে আসতাম। যা না বেলা, একটু তাড়াতাড়ি যা। আমার ফ্রেন্ড তোকে চিনে। তুই শুধু মোড়ের কাছে যা। বোকা বেলা ভাবল হয়তো আসলেই আপার পড়াশোনার জন্য প্রয়োজনীয় কিছু আছে এতে। তাই বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আপা, আমি একটু পরে যাব। বৃষ্টির মন চাইছে বেলার গলা চেপে ধরতে। বাড়িতে কেউ নেই এখন। এটাই সুযোগ। আর এই মেয়েটা নাটক করছে। শক্ত গলায় বলল বৃষ্টি, না, পরে না। এখনই যাবি তুই। কিন্তু কেমন করে যেন গর্জে উঠল বৃষ্টি। বেলার দিকে হিসহিসিয়ে বলল, যেতে বলেছি মানে যাবি। এখনই যাবি। যা বলছি। বৃষ্টির এরকম অস্বাভাবিক আচরণে ভয়ে কুকরে গেল বেলা। চেয়ার থেকে উঠে রুমের বাহিরে ছুটে এলো। বাড়িতে কেউ নেই। সবাই হাসপাতালের গিয়েছে। বেলার দাদির হুট করে শ্বাসকষ্ট শুরু হয়েছিল। তাই বাড়িতে এখন শুধু ও আর বৃষ্টি আছে। ভয়ে থরথর করে কাঁপছে বেলা। হাতের মুঠোয় থাকা কাগজটা এক পলক দেখে নিয়ে বাহিরের দিকে পা বাড়ালো। উদ্দেশ্য বড় রাস্তার মোড়ে গিয়ে এটা বৃষ্টির ফ্রেন্ডের হাতে দিবে। এটুকুর জন্য কেমন করলো বৃষ্টি ওর সাথে। ছোট মনটাতে বোনের জন্য অনেক অভিমান জমা আছে বেলার। বেশ কিছুক্ষণ হাঁটার পর চলে এলো মোড়ের কাছে। এক জায়গায় দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। কিন্তু অপেক্ষারত কোনো মানুষ নজরে এলো না। হঠাৎ পেছনে থেকে একটা ছেলে ডাকলো ওর নাম ধরে। বেলা চকিত সেদিকে তাকালো। তৎক্ষণাৎ ভয়ে দুটো শুকনো ঢোক গিল। এই লোকটা বৃষ্টি আপার ফ্রেন্ড। দেখতে তো কেমন বিচ্ছিরি লাগছে। কেমন যেন মাতাল গুন্ডা প্রকৃতির লোকটা। গলায় ইয়া বড় বড় মালা ঝুলছে। মুখের মধ্যে একটা কাঠি ঢুকিয়ে রেখেছে, সাথে ইয়া বড় বড় চুল। এটা দেখতেই কেমন গা গুলাচ্ছে বেলার। লোকটা আবারও খাস গলায় বলল, তুমি বৃষ্টির বন্যা? জি। লোকটা কেমন নজরে যেন তাকালো বেলার দিকে। ভালো লাগলো না ওর। গুটিয়ে নিল নিজেকে। হাত বাড়িয়ে কার্ডটা এগিয়ে দিয়ে বলল, এই যে বৃষ্টি আপা দিয়েছে। এদিকে লোকটা লোহাতুর চাহনি দেখছে বেলাকে। বেলার এগিয়ে দেওয়া হাতটা ইচ্ছাকৃতভাবে স্পর্শ করে কাগজটা নিল। ছিটকে হাত সরিয়ে নিল বেলা। লোকটাকে একদম ভালো লাগছে না ওর। কোনো কথা না বলে পিছু ঘুরে চলে যেতে চাইলে সামনে আরো দুটো ছেলে এসে দাঁড়ালো। ভয়ে বেলার কলিজা শুকিয়ে গেল। কাপা কাপা গলায় বলল, সরে দাঁড়ান। আমি যাব। ছেলেগুলো কেমন বিকৃতভাবে হাসল। বেলার কানে খুব নোংরা লাগলো হাসির আওয়াজ। হাসফাস করতে করতে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। মানুষজন খুব একটা নেই। আজ শ্রমিক দিবস। দোকানপাট সব বন্ধ। সাথে গাড়ি ঘোড়াও চলছে না তেমন একটা। বেলার মন কেমন কুদাচ্ছে। পিছন ফিরে বৃষ্টির ফ্রেন্ডটার দিকে তাকালো। ভয়ার্ত গলায় বলল, ভাইয়া আমাকে একটু বাড়িতে এগিয়ে দিবেন। ওই ছেলেগুলো কেমন পথ আটকে দাঁড়িয়েছে। যার কাছে সাহায্য চাইল বেলা যে ওদের এনেছে এটা তো বোকা বেলা জানে না। কাঠি দিয়ে দাঁত গুছিয়ে লোকটা বলল,
আহ, তোর মতো একটা খাসা মেয়েকে এত দেরি করে পাঠালো বৃষ্টি। কি বলছেন ভাইয়া? পেছনের ছেলে দুটো বেলার কাছে এসে খুব বিশ্রী শব্দ উচ্চারণ করলো, যেগুলো বেলার কানে বিষের ন্যায় ঠেকল। চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনতা পানি। একজন বলল, বুঝোস না কি বলে? তুই মাথা হেব্বি সুন্দর, আজ রাইতে আমাগো পার্টি হবে। আরেকজন বলল, হো ভাই, আগে কিন্তু আমাগো ভাগ দিবেন, তারপর ওরে কালাবাড়ি তো দিয়া আইবেন। দেখলেই তো লোভ লাগতেছে ভাই, শরীরটা কি সুন্দর। সব কথার মানে না বুঝলেও শব্দগুলো যে খারাপ সেটা ঠিকই বুঝতে পারছে বেলা। পালানোর জন্য ছুটতে গেলেও পারল না। পেছনে থেকে একজন ওর হাত ধরে আটকালো। ছটফট করতে লাগলো বেলা। মুখ খুলে চিৎকার করে চাইলে আরেকজন ওর মুখের সামনে একটা কাগজ ধরল। অচল হয়ে গেল বেলা। শরীরের ভর ছেড়ে দিল। ধপ করে শব্দ তুলে পড়ে গেল মাটিতে। শরীর একদম অবশ হয়ে গিয়েছে। চোখ দুটো জোড়া লাগানোর আগে দূর থেকে ভেসে এলো মাগরিবের আজানের ধ্বনি। তারপর আর চোখ খুলে রাখতে পারল না। দুচোখের পাতা এক হয়ে গেল। ধরণীগাত্রে সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগে। রাসেল পাটোয়ারি রিনা পাটোয়ারিকে নিয়ে মাত্র বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো। হাসপাতালের বেলার দাদির কাছে এখন রহমান আর আমেনা আছে। বাড়িতে দুটো মেয়েকে একা রেখে গিয়েছে, তাই রিনাকে বাড়িতে রাখতে এসেছে রাসেল। সবার জন্য খাবার নিয়ে আবার হাসপাতালের যাবে সে। রান্না বান্না করা হয়নি তেমন। রিনা পরনের পোশাক পাল্টে গলা ছেড়ে ডাকলো বেলাকে, কিন্তু কোনো সাড়া পেল না। রাসেল স্ত্রীকে রান্না শুরু করতে বলে বেলার রুমের দিকে গেল। তবে যাওয়ার আগে বৃষ্টির কাছে গিয়ে দেখল ও ঘুমিয়ে আছে। বাড়ির তিনটা মেয়েই রাসেলের কাছে খুব আদরের। নিজের সন্তান নেই তাতে ওর আফসোস হয় না খুব একটা। ছোট আব্বুর অন্তপ্রাণ 3 মেয়ে আছে তার। কিন্তু বড় হয়ে বৃষ্টিটা কেমন যেন হয়ে গেল। কারোর সাথেই ঠিকভাবে মিশে না। বৃষ্টির পাশে বসল রাসেল। নীরবে কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল। বৃষ্টি ঘুমিয়েছে ভেবে আর কিছু খেয়াল করল না। বেলার রুমে দিক গেল। রুমে ঢুকে চারপাশে চোখ বুলালো, কিন্তু কোথাও নেই বেলা। পড়ার টেবিলে বই খাতা পড়ে আছে। কয়েকবার ডাকলো, কোনো সাড়া নেই। ওয়াশরুম, রুমের সাথে ফুলগাছে ভর্তি ছোট বেলকনিটা দেখলো, পেল না। কেমন যেন খটকা লাগছে রাসেলের মন। তড়িঘড়ি করে পুরো বাড়ি খুঁজল। আশপাশের কয়েকটা জায়গায় খুঁজলো, কোথাও নেই বেলা। রাসেলের বারবার উপর নিচে যাওয়া দেখে রান্নাঘর থেকে বের হলো রিনা। রাসেলের চোখমুখ কেমন শুকনো লাগছে। রিনা ভাবলো হয়তো মাকে নিয়ে রাসেল চিন্তিত অনেক। স্বামীর কাছে গিয়ে বলল, আম্মাকে নিয়ে আপনি কি খুব চিন্তা করছেন? এখন তো আম্মা আগের থেকে ভালো আছে। সুস্থ হয়ে তাড়াতাড়ি এত চিন্তা করবেন না। রাসেল স্ত্রীর দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় হাঁফাতে হাঁফাতে বলল, বেলাকে কোথাও পাচ্ছি না। পুরো বাড়ি আশপাশ সব জায়গায় খুঁজলাম, নেই ও। ও তো কাউকে কিছু না বলে বাইরে যাওয়ার মেয়ে না। চমকে উঠল রিনা। বাড়িতে আসার পর থেকেই বেলাকে ডাকছে, কিন্তু কোনো সাড়া নেই। কোনো কথা না বলে রাসেলকে পাশ কাটিয়ে বেলার রুমের দিকে ছুটল। সবকিছু চেক করলো আবার। তারপর বৃষ্টির কাছে গিয়ে ওকে জোরে জোরে ডাকতে লাগলো। অনেক ডাকাডাকির পরও ঘুম ভাঙল না বৃষ্টির। অবাক হলো রিনা। এত ডাকার পরও মানুষ কিভাবে ঘুমিয়ে থাকতে পারে? কেমন যেন কু ডাকছে মন। পাশের টেবিল থেকে পানির জগটা হাতে নিতে গিয়ে চিৎকার করে উঠল ও। ওর চিৎকার শুনে রাসেলেও দৌড়ে এলো রুমে। টেবিলে পরে থাকা ঘুমের ওষুধের পাতাটা হাতে তুলে নিয়ে কাঁদতে লাগলো। বুঝতে বাকি নেই বৃষ্টি কেন উঠছে না এত ডাকাডাকির পরও। রাসেল আসতেই রিনা আহাজারি করে বলল, বৃষ্টি যে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। কতগুলো ছিল তা তো আমি জানি না। এগুলো তো আমার ওষুধ, ভাবি খাওয়ায় প্রতিদিন। মেয়েটাকে বাঁচাও গো। দিশেহারা হয়ে পড়ল রাসেল পাটোয়ারি। কি করবে না করবে মাথা কাজ করছে না। কোনো মতে রহমানের নাম্বার ডায়াল করে ওকে ফোন লাগালো। শর্টকাটে বলল বৃষ্টি সুইসাইড করেছে আর বেলাকে খুঁজে পাচ্ছে না। সব শুনে রহমানের মাথায় আকাশ ভেঙে পড়ল। একপাশে মা, আরেক পাশে 2 মেয়ে। কোন দিকে যাবে? রাসেল আর রিনাকে বলল বৃষ্টিকে নিয়ে এখনই হাসপাতালের আসতে। তাই করলো তারা। আসার সময় বাড়ির গাড়ি নিয়ে এসেছিল। দুজনেই বৃষ্টিকে ধরাধরি করে গাড়িতে আনলো। রাসেল ড্রাইভিং সিটে বসে তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট দিল। পেছনে বৃষ্টির মাথা কোলের মাথা নিয়ে ওকে ডাকছে আর কাঁদছে রিনা। কিছুক্ষণের মাঝেই হাসপাতালের পৌঁছে গেল। রহমান আর আমেনা মেয়ের কাছে এসে আসল তৎক্ষণাৎ। আমেনা মেয়েকে জড়িয়ে ধরে বুক ফাটিয়ে কাঁদতে লাগলো। নারী ছেড়ে ধমকিনা ওর সামনেই পড়ে আছে নিথর হয়ে। রহমান আমেনাকে সরিয়ে বৃষ্টির চিকিৎসার ব্যবস্থা করলো তাড়াতাড়ি। হাসপাতালের সামনে এসে থামল দিগন্ত। জিপ থামাতেই মিতালি নামল। দিগন্তের দিকে ফিরে বলল, ভেতরে চল। আমার সাথে দেখা করে আবার চলে যাস। দিগন্ত গম্ভীর গলায় উত্তর দিল, আমি গিয়ে কি করব? ওই বুড়ি আস্ত একটা শো। দিগু। থেমে গেল দিগন্তের মুখ। মিতালির দিকে বাঁকা চোখে তাকিয়ে দেখল রাগে ফুঁসছে। তবুও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোমার মা হলে কি হবে?
বুড়িটা 1 নম্বরের বজ্জাত। ওই বজ্জাতের পেট থেকে বের হওয়া 3টা আবারও ভালোই। বলেই মিতালিকে কিছু বলার সুযোগ না দিয়ে জিপ ছেড়ে দিল। পেছনে থেকে মিতালির রাগে কটমটিয়ে বলল, একবার আয় শুধু আজ বাড়িতে। ভুলেও যদি নাক মুখ ফাটিয়ে এসেছিস তাহলে হাড়ে হাড়ে টের পাবি আমি কত ভালো। মিররে মিতালির রাগী চেহারা দেখে ঠোঁট কামড়ে হালকা হাসল দিগন্ত। মিতালির কথাগুলো কানে গেল ওর, কিন্তু কিছু বলল না। আপন মনে গাড়ি চালাতে শুরু করলো। খোলা জিপটা বেশ জোরে ছেড়েছে। রাস্তাঘাট ফাঁকা আরামে চালাচ্ছে। শো শো করে বাতাস এসে গায়ে লাগছে। কিন্তু মন মেজাজ কেন যেন ভালো নেই, তাই পরিবেশটা উপভোগ করতে চাইলেও পারছে না। পাশের সিটে অবহেলায় পরে থাকা ফোনটা হাতে নিয়ে পাসওয়ার্ড খুলতেই বেলা আর প্রত্যাশার হাত ধরে বাড়ির ভেতরে যাওয়ার একটা ছবি ভেসে উঠল। ছবিটা এক পলক দেখে ফোনটা আগের জায়গায় ছিটকে দিল। ফলস্বরূপ বন্ধ হয়ে গেল ফোন। কিন্তু ফোন যে বন্ধ হলো সেটা ঘুণাক্ষরেও টের পেল না দিগন্ত। অকারবেই মনটা অশান্ত হয়ে আছে। অশান্ত মন নিয়েই বাতাসের ঝাপটা গায়ে লাগাতে লাগাতে বিড়বিড়িয়ে বলে উঠল, আহ, বেয়াদব মেয়ে, বড় হো তাড়াতাড়ি। এই পরিবেশে বউয়ের অভাব বোধের জন্যই হয়তো মনে শান্তি নাই আমার। তোকে যদি একদিনে বড় করে দেওয়া যেত তাহলে দুনিয়ায় আমার থেকে খুশি কেউ হতো না রে। সব দোষ তোর বাপের। তোর বাপের জন্যই তুই এত দেরি করে এসেছিস। নাদান জন্ম দিয়েছে তোর বাপ, আর কষ্ট পাচ্ছি আমি। শালার জীবন আমার। টং ঘরের সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছে 2 দল। 2 দলেরই সবার হাতে হকি স্টিক। দিগন্ত আর ফাহাদ দুজন দুজনের দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। দুটো আগুনের ফুলকি একে অপরকে গ্রাস করতে চাইছে। ফাহাদ রাগী গলায় হুঙ্কার ছুড়ল, বলেছি না এদিকে আসবি না তোরা। কোথা কানে ঢুকে না নাকি? টংঘরের ওদিকেই তোদের শেষ সীমানা। এদিকে পা বাড়াস কোন সাহসে? দিগন্ত গমগমে গলায় হুঙ্কার ছাড়ল, কেন? টংঘর কি তোর বাপের নামে লেখা? শালা পুঁতে দেই এখানে। ফাহাদ দাপটের স্বরে বলল, মেনে নে দিগন্ত। এক এলাকায় 2 রাজা থাকা যায় না। দিগন্ত হেকবাক্যে জবাব দিল, এটা তোর এলাকা না। তারপর আবার ফাহাদকে ব্যঙ্গ করে বলে উঠল, নিজেকে রাজা ভাবিস তুই? অবশ্য রাজাই, তবে এখানের না মেয়েবাজিতে। মেয়েবাজের রাজার নাম বলতে বললে সবাই বিনা ভাঙাতেই তোর নাম নিবে। চোয়াল শক্ত হয়ে গেল ফাহাদের। তারপর কিছু একটা মনে পড়তেই ঠোঁট বাঁকিয়ে হাসল। তোর বাপের ক্যারেক্টার সার্টিফিকেটও সবার জানা। কে জানে বাপ যেমন ছেলেও সে রকম কিনা। রাগে মেজাজের খেই হারিয়ে ফেলল দিগন্ত। ফাহাদের কলার টেনে ধরে চাচালো গলায় হুঙ্কার ছেড়ে বলল, লজ্জা লাগে না আবার পুরনো কথা টানছিস? শালা ফেলিয়ার, তুই আবার মুখ দেখিয়ে বেড়াচ্ছিস। একটা মেয়ে তোকে বুড়ো আঙুল দেখিয়ে দিল শ্রী, তুই আবার বুক ফুলিয়ে আমার সামনে আসিস। পুরুষ নামের কলঙ্ক তুই শালা। মুহূর্তেই ফাহাদের চোখ মুখ রাগে লাল হয়ে গেল। দিগন্তের মুখ বরাবর দিল এক ঘুষি। ছিটকে গেল একটু দূরে দিগন্ত। ঠোঁটের কোণের বের হওয়া রক্ত মুছতে মুছতে বাঁকা হেসে তাকালো ফাহাদের দিকে। বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে আবারও বলল, ফেইলিয়ার। রক্ত চক্ষু নিয়ে দুহাত মুষ্টিবদ্ধ করে ফেলল ফাহাদ। ভুলও করেছে। অতীত টেনে এনে এখন নিজেই কষ্ট পাচ্ছে। এদিকে দিগন্ত উন্মাদের মতো চুল টেনে ধরে রেখেছে। রাগ ক্ষোভ সামলাতে না পেরে শেষ পর্যন্ত পাশের মোটা গাছটাতে সজোরে আঘাত হানল। থেতলে গেল হাতের উপরিভাগের চামড়া। রায়হান মাত্র এসেছে। এসেই দিগন্তের এই অবস্থা থেকে দৌড়ে এলো ওর কাছে। দিগন্ত আবারও গাছে খুশি মারতে নিলে ফাহাদ এসে আটকে ধরল ওর হাত। পেছনে এসে দাঁড়ালো রায়হানও। ফাহাদের হাত সটকা মেরে সরিয়ে দিল দিগন্ত। দীর্ঘশ্বাস ফেলল ফাহাদ। রায়হানকে দিগন্তের কাছে থাকতে বলে চলে গেল নিজের গাড়ির কাছে। ওর হুকুম পেয়ে ছেলেরাও চলে যেতে বাধ্য হলো। গাড়িতে বসে স্টারিংয়ের উপর একের পর এক আঘাত করতে শুরু করলো। রাগে হিতাহত জ্ঞান শূন্য হয়ে আবারও অতীত টানল। ভালোই তো ছিল সারাদিন। নিজেকে শুধরানোর জন্য কত কিছু করল, অথচ এক নিমিষেই সব নিজ হাতে খেতে দিল। অতপর গাড়ির সর্বোচ্চ স্পিড তুলে বাউন্ডুলের মতো মনের শান্তির জন্য চলল ফাহাদ। মুহূর্তেই বিষাক্ত হয়ে গিয়েছে শরীর মন। ফাহাদের গাড়ি ঝড়ের বেগে চলছে। রাস্তায় অন্যান্য গাড়ি না থাকলেও কার আর বাইক চলছে মাঝে মধ্যে। সেগুলাকে একের পর এক ওভারটেক করছে ফাহাদ। এত জোরে গাড়ি ছেড়েছে যে একটু এদিক সেদিকে হলে মারাত্মক দুর্ঘটনা ঘটবে। চোখ মুখের অবস্থা ভয়ানক। গাড়ি একটানে এসে থামল 10 তলা বিলাসবহুল একটা বিল্ডিংয়ের সামনে। গাড়ি পার্ক না করেই গটগট পায়ে লিফটে চড়ে 5 তলায় এসে থামে। 5 তলা পুরো ফ্ল্যাটটা ওর আর ওর বড় ভাইয়ের। তবে এখানে ফাহাদ আসেন না খুব একটা। ওর বড় ভাই ফাহিমের নানা অবৈধ কাজ এখানে। সেসবে পরোয়া করেন না ফাহাদ। জীবনে একবারই এসেছিল এই জায়গায় একজনের জন্য। আজ দ্বিতীয়বারের মতো পা রাখল এখানে। গুন্ডা, মেয়েবাজ হলেও বড় ভাইয়ের মতো খারাপ মানসিকতা ওর নেই। কিন্তু আজ যেন মনের রাগ ক্ষোভ কিছুতেই দমাতে পারছে না। পরনের শার্টের বোতাম একটা একটা করে খুলতে খুলতে গেট খুলে ভেতরে ঢুকতেই থমকে যায় ফাহাদ।
চোখ খুলে হাতে আসতে চায় ওর। হেকি দেখছে ও। কোনো কিছু বলার আগেই আঘাত পড়ল কপালে। চেঁচিয়ে উঠল ফাহাদ। দুহাতে কপাল চেপে ধরল। আহ, হোয়াট দ্য হেল, ডাফার, মারছিস কেন? অপর পাশ থেকে ভয়াতুর গলার দৃঢ় আওয়াজ ভেসে এলো। আপনিও ওদের দলের? আমাকে মেরে ফেলতে চান আপনারা? এত সাহস! জানেন আমি কে? ফাহাদ কপাল থেকে হাত নামিয়ে চোখের সামনে ধরল। হাতে রক্ত। ভালোই লেগেছে ওর। মাথা ব্যথা করছে, কানগুলো ঝনঝন শব্দ পাচ্ছে। হাত আবারও কপালে ঠেকিয়ে বলল, বেলা পাটোয়ারি, ডটার অফ রহমান পাটোয়ারি অ্যান্ড আমেনা পাটোয়ারি। 3 বোনের ছোটজন আপনি। আপনার বাপ ফল ব্যবসায়ী, চাচা মিলের মালিক, আপনার ফুপি তালুকদার বাড়ির বউ। আমার জাতশত্রু দিগন্ত তালুকদারের রিলেটিভ আপনি। কথাগুলোর মাঝে বেলা আবারও হাতে ধরে রাখা হকিস্টিকটা উঁচিয়ে ধরল ফাহাদকে পুনরায় আঘাত করার জন্য। তৎক্ষণাৎ সেটা ধরে ফেলল ফাহাদ। রাগান্বিত চাহনিতে চেয়ে থমকে বলে উঠল, মুখ নেই, কথা না বলে মারছিস কেন? এর বদলে আমি একটা মারলেই তো চোখে তারা দেখবি ডাফার। দে। থেমে গেল ফাহাদের মুখের কথা। কানে ভাসল কিছুক্ষণ আগে বলা বেলার কথাটা, আপনিও ওদের দলের লোক? আপনারা আমাকে মেরে ফেলতে চান? ধক করে উঠল ফাহাদের বুক। এক চটকা দিয়ে হকিস্টিকটা ফেলে দিল মেঝেতে। জোরে শব্দ করে পড়ে গেল সেটা। বেলার মুখোমুখি এসে অস্থির গলায় বলল, এখানে কি করে এলি? তোকে ওরা ছুঁয়েছে। তারপর আবার উন্মাদের মতো দুহাত দিয়ে বেলার গাল ধরে ভালোভাবে নজর বুলালো ওর সারা মুখ, গলা, ঘাড়। তেমন কোনো কিছু নেই। বেলার দুহাত উঠিয়ে মেলে ধরল চোখের সামনে। পুরো হাতটা দেখল কোনো দাগ নেই। শুধু হকিস্টিক ধরার কারণে হাতের তালু লাল হয়ে আছে। চোখ বন্ধ করে ঢোক গিল ফাহাদ। কিছুক্ষণ পর চোখ মেলে চাইল বেলার দিকে। ধরে রাখা হাতটা আস্তে করে ছেড়ে দিল। বেলার সরল চোখে দেখছে ফাহাদকে। এতক্ষণ পর চিনতে পেরেছে, এই তো সেই লোক যে পার্কে ওকে মারতে চেয়েছিল। মনে পড়তেই চোখ বড় বড় হয়ে এলো বেলার। মুহূর্তের মাঝে কয়েক কদম পিছিয়ে গিয়ে বলল, আপনি সেদিন আমাকে মারতে পারেননি বলে আজ আবারও কিডন্যাপ করে এনেছেন। আপনাকে তো আমি চিনি না, তাহলে আমাকে মারতে চাইছেন কেন? হৃদয়ের মাঝে গাঢ় ভাঁজ পড়ে ফাহাদের। গমগমে গলায় বলে, মারলি তো তুই। আমি কি এখন পর্যন্ত একবারও তোর গায়ে হাত তুলেছি? না। তাহলে আপনি ভালো মানুষ না, মানুষকে মারেন। গুন্ডা, পচা লোক। ঠোঁট বাঁকালো ফাহাদ। হালকা নমনীয় গলায় বলল, তুই ভালো বানিয়ে দে। ফাহাদের কথা বুঝল না বেলা। না বুঝার চেষ্টা করল। ঠোঁট উল্টে ভাঙা গলায় বলল, আমি আব্বুর কাছে যাব। নিরাশ হলো ফাহাদ। বলল কি আর জবাব পেল কি? বিরক্তি নিয়ে চোখ ঘুরিয়ে অপরদিকে তাকালো। দেখতে পেল ওর ভাই আর সাথে আরেকজন পড়ে আছে মেঝেতে। কিছু না বলে ওদের কাছে যাওয়ার জন্য বেলাকে পাশ কাটিয়ে দুগদম বাড়াতেই পা জোড়া থেমে গেল। মাথার পেছনে হাত দিয়ে তীব্র ব্যথা নিয়ে আবারও পেছনে ফিরে বেলার দিকে তাকালো। ফেলে দেওয়া স্টিকটা তুলে পুনরায় ফাহাদকে মেরেছে বেলা। দাঁতে দাঁত পিষল ফাহাদ। কিছু বলার চেষ্টা করলেও পারল না। আস্তে আস্তে পড়ে গেল মেঝেতে। চোখজোড়া বন্ধ করার আগে বিড়বিড়িয়ে বলল, কি যন্ত্রণা! কিছু না করেও মেয়েটা ফাহাদ দেওয়ানকে দুবার পেটালো। করলে না জানি কি করবে। সব দোষই শালা দিগন্তার। শালা শান্ত মেয়েটাকে নিজের মতো ডাকাত বানাচ্ছে। হারামোজ। ফুরিয়ে গেল ফাহাদের দম। জ্ঞান হারিয়ে বাকি দুজনের মতো পড়ে রইল মেঝেতে। মাথা বেয়ে চুয়ে পড়ল রক্ত। ভয়ে থরথরিয়ে কাঁপছে বেলা। ভীতু হলেও সেলফ প্রোটেক্ট করতে জানে। অনেক কিছুই শিখিয়েছে রহমান তাকে। সাথে স্বপ্ন পূরণের জন্য নিজ থেকেও অনেক কিছু জেনেছে, শিখেছেও। চোখে বেয়ে পড়া বিন্দুকনাগুলো দুহাতে মুছে নিয়ে ছুটে বের হলো ফ্ল্যাট থেকে। ভাগ্য ভালো তাই দরজা খোলা পেয়েছে। ফাহাদ ফ্ল্যাটে আসার পর দরজা আটকায় নি, তাই খোলাই রয়ে গিয়েছে। কোনো দিকে না তাকিয়ে যান প্রাণ ছুটিয়ে যেদিকে চোখ চায় সেদিকে ছুট লাগালো বেলা। হাসপাতালের আসার পর থেকেই মাথা ঘুরছে মিতালির। একদিকে মা অসুস্থ, অন্যদিকে বৃষ্টিকে নিয়ে ছোটাছুটি চলছে, তার মাঝে বেলার খোঁজ পাচ্ছে না। এদিকে 2 মেয়ের কথা শুনেই জ্ঞান হারিয়েছে আমেনা। এখাকার সব ভার রাসেল পাটোয়ারির উপর ছেড়ে হম্বিতম্বি করে বাড়ির দিকে ছুটছে। রহমান। ছোট মেয়ে বাড়ি ছেড়ে কোথায় যাবে? নিজেকে বড় অসহায় লাগছে তার। বাড়ি গিয়েই সব জায়গায় চেক করলো। কোথাও নেই। কি করবে এখন? কোথায় যাবে? কোথায় গেলে মেয়েকে পাবে? রাত 8টার কাছাকাছি বাজে। বাড়িতে রেখে যাওয়া মেয়ে কোথায় চলে গেল? রহমানের মন কিছু মানতে চাইছে না। অবুঝের ন্যায় ভেতর থেকে বলছে এখনই মেয়েকে চাই মানে চাই। কিন্তু আফসোস বেলা নেই। হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল রহমান। কোথায় খুঁজবে? চেনা জানা সব জায়গায় খোঁজ নিয়েছে, পায়নি। পুলিশের কাছে গেলে কি হবে সেটা জানা আছে তার। ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেল। সেদিকে না তাকিয়েই ভাঙা গলায় বলল, আমি আমার মেয়েদের সুরক্ষা দিতে পারিনি বরাম্মা। একজনকে এত বোঝানোর পরও
এত সাপোর্ট দেওয়ার পরও আব্বুকে ভুল বুঝে আত্মহত্যার পথ বেছে নিল। আরেকজন কোথায় আছে, কিভাবে আছে তাই জানি না। দিহান গেটের সামনে দাঁড়িয়ে আছে। বাণী বাবার পাশে বসে কান্নারত গলায় বলল, আল্লাহর পরে তুমি তোমার মেয়েদের বড় রক্ষক আব্বু। সময় নষ্ট করছো কেন? বেলা নিয়ে আসো। নেত্রজোড়া ছলছল করে উঠল রহমান। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। হাহাকার করল মন। বেলাও হয়তো এভাবেই আব্বুকে ডাকছে, খুঁজছে। কিন্তু ওর আব্বু নেই ওর কাছে। বিকেল থেকে রাত এতটুকু সময়ের মাঝে বেলার ছোট মস্তিষ্ক বুঝল বাহিরের জগতের মানুষ বিকৃত মস্তিষ্কের। পুরুষজাত নিয়ে ধারণা না থাকা বেলা আজ পুরুষের মধ্যে এত ভেদাভেদ থাকে তা ভালোভাবে জানল। সারা জীবন আব্বু ছোটাব্বুর ছায়ায় মানুষ হওয়া বেলা পাটোয়ারি আজ একের পর এক দেখছে ভিন্ন রূপধারী মানুষকে। অচেনা যে রাস্তা দিয়ে ছুটছিল সেটা বেশ ফাঁকা। হঠাৎ দুজন মানুষকে পেল। মন বলল এরা হয়তো ওকে আব্বুর কাছে পৌঁছে দিতে পারবে। এখানকার কিছুই তো চিনে না বেলা। আর রাতের অন্ধকারে ভয় হাত পা জমে যাচ্ছে ওর। কিন্তু অভাগা বেলার ভাগ্য এবারও সাথ দিল না। যে মানুষদের হাত থেকে পালিয়ে এলো সেরকম মানুষের খোপরেই আবার পরল। বেলার পরনে যে সাদামাটা সুতির থ্রিপিসটা ছিল সেটার একপাশ ছেঁড়া, মাথার খোপা এলোমেলো, হাত পা কাঁপছে ভয়ঙ্করভাবে। ও জানে না এখন কোথায় যাবে, কার কাছে যাবে। শহরের এই অংশে আগে কখনো আসেনি। অথচ এখন এখানে একা, নির্জন, দিকহারা। দুটো মাতাল মানুষ ওর সামনে দাঁড়িয়ে। কি বাজে তাদের দৃষ্টি। বেলার পা দুটো আর চলতে চাইছে না। অনেকটা পথ দৌড়েছে। আর এখন ভয়ে তো আরো এক জায়গায় জমে গিয়েছে মনে হয়। বরফের ন্যায় শক্ত লাগছে পাগুলোকে। তবুও টেনে ছিঁচে পেছনে ফেলে আসার রাস্তার দিকে আবারও ছুটতে চাইল। কিন্তু বেশি দূর যেতে পারল না। রাস্তায় একটা উঁচু স্পিড ব্রেকারের সাথে পা বেঁধে মুখ থুবড়ে পড়ে গেল। আব্বু বলে জোরে চিৎকার দিয়ে উঠল বেলা। হাত পা ছিলে গিয়েছে। আরো অনেক জায়গায় ব্যথা পেয়েছে। কংক্রিটের তৈরি পাকার রাস্তায় জোরে হোঁচট খেয়ে পড়েছে। নিমিষেই অবস্থা নাজেহাল হয়ে এসেছে ওর। কাঁদতে কাঁদতে বারংবার মুখ দিয়ে বের হচ্ছে একই ডাক, আব্বু। এই সময়ের মাঝে মাতাল দুটো চলে এসেছে বেলার কাছাকাছি। একজন লোহাতুর চাহনি ফেলে বেলাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতে গেলেই একটা শক্তপোক্ত হাত ধরে ফেলল ওই কালো হাতটাকে। উল্টো দিকে বাঁকিয়ে দিল এক মোচড়। মোটমোট শব্দ করে উঠল হাত, সেই সাথে লোকটা চিৎকার ভেসে উঠল। হাতে থাকা বড় সাইজের ইটটা দিয়ে সমান তালে একের পর এক আঘাত হানতে শুরু করলো দুই মাতালকে। হাত চোখ মুখ নাক থেতলিয়ে দিল কয়েক মিনিটের মাঝে। এতেও ক্ষান্ত হলো না মন। দুর্বল জায়গা বরাবর পা দিয়ে আঘাত করল। লোক দুটোর আত্মচিৎকারে ভারী হয়ে গেল পরিবেশটা। মারার পরে হাতের ইটটা দূরে ছুড়ে দিল। বেলার কাছে গিয়ে ওকে আলতো হাতে তুলে বুকের কাছে নিয়ে চেপে ধরল নিজের সাথে। আহ্লাদি বেলা ঠোঁট ভেঙে কেঁদে উঠল। কান্নারত আর্তনাদ করে অভিযোগী গলায় বলে উঠল, ওরা খুব পচা আব্বু। আদরের মেয়ের ভাঙা গলা শুনে বুক ফেটে খানখান হয়ে গেল রহমান। মেয়েকে আরো ভাবে আগলে ধরল। ভরসার এক হাত মাথায় রেখে আরেক হাত বেলার সেচে গিয়ে রক্ত গড়ানো হাতটা ধরল। মুখের সামনে এনে সেখানে দুটো স্নেহের পরশ দিয়ে কেঁদে উঠল রহমান। ভঙ্গুর গলায় আওড়ালো, আমার আম্মা, আমার ছোট আম্মা। বেলা ঠোঁট ভেঙে আরো জোরে শব্দ করে কেঁদে উঠল। আবারও আব্বুর কাছে অভিযোগ করল, ওরা বাজে কথা বলেছে আব্বু। রহমান মেয়ের ছোট্ট শরীরটাতে কোলে নিয়ে বলল, আব্বু ওদের মেরেছে খুব। বেলা বেদনাদায়ক স্বরে বলল, এরা না, এদের জন্য আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। আর ওই পচা লোকগুলোকে আমাকে অনেক বাজে কথা বলেছে। কথাগুলো যেন তীরের ফলার মতো আঘাত হানল রহমানের বুকে। বেলাকে পাজাকোলে তুলে নিয়ে উঠে দাঁড়ালো রহমান। সব কথা পড়ে শুনবে। বেলার হাত পায়ের অবস্থা ভালো না। জায়গায় জায়গায় জখম। পরনের থ্রিপিসটারও নাস্তা নাবুদ হালত। বুক থেকে পেটের কাছে বেঁচে উঠেছে। বুঝতে বাকি নেই রহমানের রাস্তায় উপর হয়ে পড়ার কারণে বুক পেট ক্ষত হয়েছে। হাঁটতে হাঁটতে আশ্বস্ত গলায় কান্নারত মেয়েকে বলল, আব্বু এসেছে তো ছোটাম্মার কাছে। আর কাঁদতে নেই। আব্বু ঠিক করে দিবে সব। আর কেউ আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। বাবার আদুরে ছানা বেলা পাটোয়ারি তৎক্ষণাৎ বাবার বুকে মুখ গুজে চুপ হয়ে গেল। ক্লান্তিতে ভেঙে আসা শরীরটা ছেড়ে দিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। আর কে পায় ওকে? আব্বু আছে তো দুনিয়া ঠিক। দূর থেকে বাপ মেয়ের দিকে তাকিয়ে আছে দিগন্ত। দুহাতে মুখ চেপে ধরে শীতে গায়ে এলিয়ে দিল। মুখে দুটো ডলা মেরে নামিয়ে নিল হাত। চোখ বন্ধ রেখেই বলে উঠল, নাদানের ঘরে নাদান জন্মেছে, দেখেছিস? পুরুষ মানুষ হয়ে কাঁদছে। জানে না পুরুষদের কাঁদতে নেই। এই বাপকে নিয়েই আবার গর্বে বুক ফুলিয়ে বেড়ায় ওই ব্যাপটা। রায়হান হতভম্বের ন্যায় দিগন্তের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ পর বিস্ময় নিয়ে বলল, তাহলে তোর চোখের কোণে পানি কেন? উত্তর এলো তখনই, ওর কাছে পৌঁছাতে দেরি করে ফেলেছি।
এখনই যে বললি পুরুষের কাঁদতে নেই, আমি কাঁদিনি। তাহলে এটাও বেলার বাপের দোষ। তার কারণেই তোর চোখের কোণ চিকচিক করছে। এক বাক্যে স্বীকারোক্তি দিগন্তের। হ্যাঁ। মুখ বেঁকে গেল রায়হান। অবাক গলায় শুধালো, কিভাবে? চট করে চোখ খুলল দিগন্ত। বাপ মেয়ের দিকে অগ্নিদৃষ্টি ফেলে দাঁতের দাঁত পিষে বলল, একটা যুবতী মেয়েকে বাড়িতে একা রেখে যায় কিভাবে? এটা কোনো ধরনের বিবেকবান আদর্শ বাপের কাজ? এক নাদান পয়দা করছে, সেটা আবার আমার আমানত। ছোট বলে আমার আমানত তার কাছে এখনো। সেই আমানতের আবার খেয়ানত করে। এরকম একটা মানুষ আর তার পয়দা করা বেয়াদব এক মেয়ের পাল্লায় আমি কিভাবে পড়লাম? না পারছি সইতে, না পারছি কইতে। শুধু এদের আহারও বিষ দেখছি আর নিজের মনের সাথে, জীবনের সাথে যুদ্ধ করছি। তুলে নিয়ে আয়। যেখানে আমাকে নিয়ে কোনো অনুভূতি নেই সেখানে তুলে এনে কি করব? জোর করব? ওর বাপ এমনিই তুলে দিবে ওকে আমার হাতে। কাউকে জোর করবেন না এই দিগন্ত তালুকদার। ওই বেয়াদবকে তো কখনোই না। নাইবা ওর কাছে যাব, শুধু দুইটা মেয়ে নিয়ে দেখিয়ে দিব ওর বাপকে আদর্শ বাপ কাকে বলে। এখনই না বলবি কাছে যাবি না, বাচ্চা কি তাহলে আসমান থেকে তোর কোলে পড়বে? মাত্রাতিরিক্ত বিরক্তিতে চোখমুখ কুঞ্চিত করে নিল দিগন্ত। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তোকে এত ডিটেলস কেন বলবো বে? দিগন্ত যাবে না কিন্তু বেলাকে তো সেই দিগন্তের সীমানায় এসে ডুবতে হবে। দিগন্তের কোল না ঘেঁষেছে বেলা অস্ত যেতে পারবে না। আমি যাব না বলেছি, তাই বলে কিও আসবেন না নাকি? রায়হান ভাবুক গলায় বলল, যদি না আসে? ঘাড় বাঁকিয়ে রাগান্বিত চোখে চাইল দিগন্ত। হিসিসিয়ে বলল, শালা, সাদা পড়ুক তোর মুখে। আরেক উল্টো রাস্তায় দূরে দাঁড়িয়ে আছে একটা গাড়ি। গাড়ির কাছ জানালা দিয়ে দুই বাপ মেয়েকে গাঢ় দৃষ্টি ফেলে দেখছে ফাহাদ। ঘাড়ের কাছে কিছুটা রক্ত জমাট বেঁধে আছে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আবার ছুট লাগিয়েছে বেলাকে খোঁজার জন্য। তীব্র মাথা যন্ত্রণা নিয়ে শীতের সাথে পুরো শরীরের ভর ছেড়ে দিল। এই একটা বাচ্চা মেয়ে ফাহাদ দেওয়ানের মাথা ফাটালো দুবার। এদিকে আবার বাপ অন্যদের ফাটালো। ঠোঁট এলিয়ে আপন মনে বিড়বিড় করে আওড়ালো, বাপ কা বেটি নাকি বেটি কা বাপ? যাই হোক, ফাহাদ দেওয়ানের মন কেড়েছে দুটোই। রাত পেরিয়ে ভোর হয়েছে মাত্র। ভোরের স্নিগ্ধতা প্রকৃতি জুড়ে বিচরণ করছে। হালকা শীতল বাতাসে একটা সুন্দর শীত শীত ভাব। আকাশের বুকে একফালি সূর্য মিষ্টি আলো নিয়ে দাঁড়িয়ে আছে। এই ভোর সকালে তালুকদার বাড়িতে বড় বড় পা ফেলে আগমন ঘটল বাড়ির বড় ছেলের। সদর দরজা পেরিয়ে বাড়ির ভিতর পা রাখা মাত্রই নিশ্চুপ ঠান্ডা পরিবেশটা ঝঙ্কার তুলল একজনের গলার আওয়াজে। থেমে গেল দিগন্তের চলমান পাদয়। দিগন্তের বেশ ভালো করে জানা এখন ওর সাথে কি করতে চলেছে। তাই আলগোছে পকেট দুহাত ঢুকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে গেল সেখানেই। ডাইনিং টেবিলে ফ্রুটসগুলো ঠিকভাবে রেখে থুপোথাপ পা ফেলে দিগন্তের সামনে এসে দাঁড়ালো মিতালি। চোখ মুখ অসন্তোষে জর্জরিত। দিগন্তের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ফোন কোথায় তোর? কোন সুরঙ্গে লুকিয়ে রাখিস? ভুলে সুইচ অফ হয়ে গিয়েছিল। মিতালি তৎক্ষণাৎ এক হাত দিগন্তের সামনে বাড়িয়ে দিল। দুবার হাত নাচিয়ে গমগমে গলায় বলল, দে ফোন। যে ফোন কাজের সময় সুইচ অফ থাকে সে ফোনের দরকার নাই। ফোনে গুরুত্বপূর্ণ ফাইল আছে, দেওয়া যাবে না। তোর ফাইলের গুষ্টি মারি। কতবার ফোন দিয়েছিলাম জানিস? চিন্তায় আমার হাত পা জমে গিয়েছিল আর তুই ঠোঁটে সিগারেট টেনে ফুর্তি করে বেড়াচ্ছিলি। তারপর পরে কল ঢুকেছিল, ধরিসনি কেন? ব্যস্ত ছিলাম। তোকে না পেয়ে রায়হানকে ফোন দিলাম। এমনি মন মেজাজ খারাপ। আর ও কি বলল? আই লাভ ইউ বলেছে। দিগন্তের দিকে চোখ পাকিয়ে তাকালো মিতালি। মিতালি চাহনি দেখে দিগন্ত ঠান্ডা স্বরে বলল, চোখ পাকানোর কিছু নেই। অন্য কাউকে বলেছে, তোমাকে না। ওকে তো ভালো ছেলে ভাবতাম। তোর সাথে থেকে থেকে তোর মতোই ম্যানারলেস হয়ে গিয়েছে। ফোন তুলে সালাম কালাম নেই, সোজা আই লাভ ইউ। অপর পাশের ব্যক্তিকে সেটা যাচাই করবে না। ওটা একটা গাধা। তারপর বলো। মিতালি প্রশ্নাত্মক গলায় বলল, কাকে বলেছিল? দিগন্ত ঠোঁট কামড়ে ধরে 2 সেকেন্ডের মাঝে ঝড়ের গতিতে বলল, তোমার ভাইয়ের বজ্জাত মায়ের পেটের গুণবতী মেয়ের 2 মাত্র ছেলের একমাত্র বোনকে। ভ্রু কুচকে নিল মিতালি। পুরো কথা মাথার উপর দিয়ে গিয়েছে। ফের জিজ্ঞেস করল, কি বললি? সোজা সাপটা বল তো বাপু। বলবো। আমার ঘুম পেয়েছে। দিগন্তের এরূপ হেয়ালিপনায় বিরক্ত হলো মিতালি। ধমকের সুরে বলে উঠল, এই তুই বলবি? তারপর দিগন্ত দিকে ভালো করে তাকাতেই খেয়াল হলো দিগন্ত সেই তখন থেকে পকেট হাত গুজে দাঁড়িয়ে আছে। কেমন যেন সন্দেহ হলো মিতালি। ওর আর দিগন্তের মাঝের দূরত্বটুকু কাটিয়ে দিগন্তের কাছে গিয়ে বলল, কি ব্যাপার? হাত বের করছিস না কেন? দেখি হাত দেখাতো। সরবে তুমি। এক বেয়াদব পয়দা করেছে তোমার ভাই। ওর জন্য সারা রাত ঘুম হলো না। এখন তুমি কি শুরু করেছ এসব? চোখে রাঙালো মিতালি। দাঁতে দাঁত চেপে বলল, ভালোয় ভালোয় হাত দেখা দিগু। না হলে তোর বাপের সাথে আজ তোর যুদ্ধ লাগাবো আমি। চু শব্দ করল দিগন্ত।
এখনই আরেক ঝামেলা বাঁধাবে মিতালি। রয়ে শয় হাত বের করলো পকেট থেকে। ব্যাস মিতালিকে আর পায়েকে। শুরু করলো চিৎকার চেঁচামেচি। করবেন নাই বা কেন? দিগন্তের দুহাতে রক্ত জমাট বেঁধে কালশিটের দাগ পড়েছে। সাথে ফুলেও গিয়েছে হাত। এই কার সাথে মারপিট করেছিস আবার? হাতের এত বাজে অবস্থা কেন? এইগুলা দেখার জন্য দিন রাত খেটে মরি আমি। বাইরে গিয়ে পালোয়ান সাজো তুমি। একবার নাক ফাটিয়ে আসবা, আরেকবার হাত থেতলিয়ে আসবা। কাকে মেরে এসেছিস? পুলিশ কমিশনারের বড় ছেলে ফাহিম দেওয়ান। কথাটুকু বলে আস্তে করে মিতালির পাশ কাটিয়ে ছুট লাগালো দিগন্ত। যে টেপ রেকর্ডার অন হয়েছে এটা এখন ওর 14 গোষ্ঠী উদ্ধার করবে। কমিশনারের ছেলে, কথাটা শুনতাই মাথায় হাত পড়ল মিতালির। দিগন্তের যাওয়ার দিকে অগ্নিদৃষ্টি ফেলে গলা ফাটিয়ে চেঁচালো। আজ তোর বাপ চাচা তোর বিচার না করলে তোদের বাড়িতে তোরা থাকিস। গুন্ডা পান্ডাদের সাথে আমি থাকবো না। গায়ে গোতরে খেতে মুখে খাবার তুলে দিব আর তার তেজ বাহিরে গিয়ে বের করবি তোরা। কমিশনারের ছেলেকে তুই মেরেছিস। কমিশনার তোকে ছেড়ে দেবে। জাহান্নামে যা সব। কিচ্ছু বলবো আর আমি। দিগন্ত রুমে এসে ঠাস করে শব্দ তুলে আটকে দিল দরজা। মিতালি এখনো বকছে। এটা এখন চলবে সারাদিন। রুম সাউন্ড প্রুফ হওয়ায় শান্তি পেল দিগন্তের কান। শরীর মেজমেজ করছে, সাথে মাথাও ভার হয়ে আছে। সবকিছু বিরক্ত লাগছে দিগন্তের। পরনের শার্ট খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। লংসে আবৃত চাওড়া প্রশস্ত বুকু উন্মুক্ত হলো। টেনে হিচড়ে শরীরটাকে নিয়ে গেল ওয়াশরুমে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে পানি ছেড়ে দিল। ঝোড়ো করে পানিগুলো দিগন্তের সিল্কি চুলগুলো ভিজিয়ে শরীর বেয়ে পড়তে শুরু করলো। হাত দুটোতে পানির স্পর্শ পেতেই চিনচিন করে জ্বালা পোড়া শুরু হলো। কিন্তু সেটা নিয়ে কোনো ভাবাবেগ নেই দিগন্তের মাঝে। কপালের কাছে লেপ্টে যাওয়া চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে চোখ বন্ধ করে ঠান্ডা পানির আরামটা গায়ে টেনে নিতে লাগলো। বুকের লোমগুলোর মাঝে একপাশে জলজল করছে সেই ছোট্ট লেখাটা বিন্দুচারিণী। শাওয়ার শেষে কোমরে টাওয়াল পেঁচিয়ে বের মাত্র হয়েছে দিগন্ত। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হালকা ভেজা চাপ দাড়িগুলোতে হাত বুলাতে বুলাতে ফোনটা হাতে নিল। রায়হানের নাম্বারে ফোন দিয়ে দরকারি কিছু কথা সেরে ফোনটা রাখতে নিলে হাত লেগে তার নিচের নাম্বারে কল চলে গেল। মহাবিরক্ত নিয়ে ফোনটা কেটে দিতে চেয়েও আটকে গেল। ততক্ষণে অপর পাশের বান্দা ফোন পিক করেছে। কি বলবে দিগন্ত? চুপ করে রইল। ফোন এক হাতে কানে চেপে ধরে আরেক হাতে সিগারেট নিয়ে মুখ ধরল। তারপর লাইটার সামনে এনে আগুন দিল সিগারেটের মাথায়। মুখে কোনো কথা নেই। ফোন কানে নিয়ে ফোঁস করে সিগারেটে টান দিতে লাগলো। এভাবে কাটল কয়েক মিনিট। এদিকে পুরো সাফেদে মোড়ানো একটা আলিশান রুমে কোমর সমান চাদর টেনে উপর হয়ে শুয়ে আছে ফাহাদ। মাথায় মোটা ব্যান্ডেজ বাঁধা। চাওড়া হলদে ফর্সা পিঠটা খোলা। জিম করা মাংসল পেশিগুলো ফুলে আছে। এক হাত মাথার কাছে বালিশ জড়িয়ে রেখেছে, আর এক হাত কানে ফোন ধরে রেখেছে। অপর পাশ থেকে এতক্ষণেও কোনো সারা শব্দ না পেয়ে হালকা করে মাথা উঁচিয়ে ঘুমে ভরে থাকা লাল চোখচোরা টেনে খুলল। দিগন্তকে এখনো লাইনে দেখে আবারও শুয়ে পড়ল। একপাশ থেকে আরেক পাশে ফোন ধরে বিদ্রুপাত্মক কণ্ঠে বলে উঠল, আমি কি তোর প্রেমিকা লাগি? ফোন দিয়ে চুপচাপ আমার শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনে ভেতরের ফিলিংস জাগাচ্ছিস। একই বিদ্রুপের স্বরে ভেসে এলো অপর পাশ থেকে, তুই নিজেকে আমার নায়িকা ভাবছিস নাকি? শালা হিজড়া। আহ, দেখেছিলি বুঝি? নট ইন্টারেস্টেড। সমস্যা আছে তোর? হারবাল খাস? চোখ খুলে বেডসাইডে হেলান দিয়ে বসল ফাহাদ। ফোনটা লাউডে দিয়ে পাশ থেকে বিয়ারের ক্যানটা হাতে নিল। তাতে সিপ দিতে দিতে বলল, হারবাল বিষয়ে ভালোই অভিজ্ঞতা দেখছি। কাজে লাগাস বুঝি? যাক, অনেক উপকার করলি। ঠোঁট কামড়ে ধরল দিগন্ত। বাঁকা গলায় বলল, কাল বেলার খোঁজ দিয়েছিলি তাই একটা ছোট হেল্প করে শোধ বোধ করে দিলাম। ক্যানে শেষ চুমুক দিয়ে দিগন্তকে কটাক্ষ করে বলল ফাহাদ, শালা ইতর, ইতরামি করার জায়গা পাস না। এসব করার জন্য ফোন দিয়েছিস? কল লিস্টের সামনে ছিলি, হাত লেগে চলে গিয়েছে। যাক, জীবনে দুবার ফোনে কথা হয়েছে সেটা আমি দিয়েছিলাম। ভুল করে হলেও তৃতীয় ফোন তুই দিয়েছিস। কারেক্ট। ভুল করেই। সজ্ঞানে কোনোদিনও দিগন্ত তালুকদারের প্রয়োজন পড়ে না কাউকে ফোন দেওয়ার। ঠোঁট বাঁকিয়ে হাসল ফাহাদ। গমগমে স্বরে আওড়ালো, এত আত্মবিশ্বাস নিয়ে ঘুরিস? টেক মাই চ্যালেঞ্জ। চতুর্থবারের ফোনটা তোর কাছ থেকেই আসবে। সিগারেটের অবশিষ্টটা অ্যাশট্রেতে ফেলে দিগন্ত বলল, স্বপ্নই দেখতে থাক শালা। বলে এই লাইন কেটে দিল। ফোনটা পাশের কাউচে ছুঁড়ে দিয়ে টানটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। একটু না ঘুমালে শান্তি পাবে না। টুট শব্দ তুলে লাইন বিচ্ছিন্ন হতেই উরুর উপরে রাখা ফোনের স্ক্রিনে আলোকপাত করল ফাহাদ। মাথার ব্যথা তো আগে থেকেই ছিল। এখন কাঁচা ঘুম ভাঙার কারণে ঘাড়ের শিরা উপশিরায় দপদপ করে যন্ত্রণা শুরু হয়েছে। দুয়ানুল উঠিয়ে ঘাড়ে স্লাইড করতে করতে বিড়বিড়ালো, হারামজাদা, সারা জীবন জ্বালালো। বেলা গড়িয়েছে। সকালের মিষ্টি পরিবেশটা এখন প্রখর রোদে উত্তপ্ত আবহাওয়ায় রূপ নিয়েছে।
পাটোয়ারি বাড়ির সবাই হাসপাতালের পড়ে রয়েছে। থাকবে নাই বা কেন? বাড়ির 3টা মানুষ 3 দিকে অ্যাডমিট। বেলার দাদির অবস্থা আগের থেকে এখন ভালো, তার দেখভালের জন্য রিনা রয়েছে সেখানে। আমেনা অসুস্থ শরীর নিয়ে 2 মেয়ের কাছে ছুটাছুটি করছে। বেলাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, তাই এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। বৃষ্টির অবস্থা বেশ নাজুক ছিল। এতক্ষণ অবজারভেশনে রেখেছিল। খানিক আগে কেবিনে শিফট করা হয়েছে। এখন আশঙ্কামুক্ত। পাতার প্রায় সবগুলো ওষুধ খেয়ে নিয়েছে। বেশি দেরি হয়নি বলে জোর বাঁচে বেঁচে গিয়েছে। ওয়াশ করার সময় ডাক্তাররা ভরসা দিতে পারছিল না কোনো। ভাগ্যের জোরে বেঁচে ফিরেছে। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে বৃষ্টির। এখনো পরিবারের কেউ আসেনি ওর কাছে। কেবিন পুরো ফাঁকা। জ্ঞান ফিরে পাশে কাউকে পায়নি। নিজের উপরে তাচ্ছিল্য হাসল। তখনই দরজা ঠেলে প্রবেশ করল রহমান। ভেতরে ঢুকে একবারও তাকালো না বৃষ্টির দিকে। দরজা ভেতর থেকে লক করে দিয়ে বৃষ্টির পাশে চেয়ার টেনে বসল। কেবিনেট থেকে একটা কমলা নিয়ে খোসা ছাড়ালো। বৃষ্টির মুখের সামনে এক অংশ ধরল। বাবার দিকে নীরবে চেয়ে আছে বৃষ্টি। মুখের সামনে খাবার ধরাতে চোখচোরা ছলছল করে উঠল। রহমান এখনো তাকায় নি ওর দিকে। বৃষ্টি তাকে ডাকতে চাইছে কিন্তু গলা দিয়ে আওয়াজ বের করতে পারছে না। খুব কষ্টে আটকে আটকে ডেকে উঠল। আব্বু। শুনল রহমান। জবাব দিল কিন্তু তবুও চাইল না ওর দিকে। বলো। মারবে না? না। না। ও। বকবে না? না। আমার তো মরে যাওয়া উচিত ছিল। ভালো। আমি কি আর বেঁধে রেখেছি তোমাকে? বৃষ্টি আরো কিছু বলতে চাইল কিন্তু আটকে দিল রহমান। ফলের টুকরোটা বৃষ্টি মুখে এগিয়ে দিয়ে বলল, আগে খাওয়া শেষ করো। এরপর বেলাকে খাওয়াতে হবে। রহমানের কথা কানে পৌঁছাতেই বৃষ্টির শান্ত চাহনি হিংসাতে ভরে উঠল। শক্ত আওয়াজে বলল, অসুস্থ আমি। তাও ছোট মেয়েকে নিয়ে বেশি চিন্তা তোমার। দীর্ঘশ্বাস ফেলল রহমান। বৃষ্টির ধারণা বেলাকে সবাই ওর থেকে বেশি ভালোবাসে। বেলা হওয়ার কারণে বৃষ্টিকে ওর দাদির হাতে তুলে দিয়েছে। ওর জন্যই বৃষ্টির আদর ভালোবাসা কমে গিয়েছে। এই অবাস্তব ধারণাগুলো মনে পুষে রেখে বেলার প্রতিদিনকে দিন প্রচণ্ড রূপে হিংসাত্মক হয়ে উঠছে বৃষ্টি। রহমান আরেক টুকরো কমলা মেয়ের মুখের সামনে নিয়ে এতক্ষণ পর তার মুখের দিকে তাকায়। মাত্র কয়েক ঘন্টায় শুকিয়ে হাডিসার হয়ে গিয়েছে। ফুলো গালগুলো ঝরে গিয়েছে। মেয়ের এহেন অবস্থা বুকে আঘাত হানে রহমান। হাতের ফলটা আবারও বৃষ্টির মুখে দিয়ে ওর এক হাত টেনে নিজের দুহাতের মাঝে নেয়। হাতের উল্টো পিঠে সস্নেহে পরশ বুলিয়ে গালের সাথে ধরে আবেগপ্রবণ কণ্ঠে বলে ওঠে, এই হাতগুলো এত ছোট ছোট ছিল। এই হাত আব্বুর হাত ধরে আস্তে ধীরে বড় হলো। এখন এই হাতের মালিকের আর দরকার নেই আব্বুর। নিজের জীবনের সব ডিসিশন নিজেই নিতে পারে। আব্বুকে অপরাধী করে দুনিয়া ছাড়ার পরিকল্পনাও বানাতে পারে। ফুপিয়ে উঠে বৃষ্টি। একরাশ অভিমান জড়ানো মন নিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, আমি অনেক খারাপ। কেউ ভালোবাসে না আমাকে। হাত উঠিয়ে বৃষ্টির চুলে বিলি কাটে রহমান। বাবার আদরে আরো বেশি আহ্লাদ পায় বৃষ্টি। আবারও বলে, আমি মরে গেলে তোমরা শান্তি পেতে। বোঝা কমে যেত। সন্তানরা বাবার বোঝা হয় না আম্মা। বানি, বেলার মতো ভালো মেয়েরা হয় না। বৃষ্টির মতো খারাপ মেয়ের সবার বোঝা হয় আব্বু। আমি তোমাকে তোমার পছন্দের মানুষের সাথে সম্পর্ক গড়তে দেয়নি বলে একথা মনে হলো তোমার। কি চাও তুমি? সব জেনে শুনেও মেয়েকে ডুবিয়ে করা একটা চরিত্রহীন লাফাঙ্গা ছেলের হাতে তুলে দিব? কারণ মেয়ে তাকে ভালোবাসে। ভালোবাসলেই সুখ পাওয়া যায়। যদি তাই হয়, যদি তুমি আমাকে ফুল সিউরিটি দিতে পারো ওরকম ছেলেকে বিয়ে করার পর তুমি সুখী থাকতে পারবে, তবে আমি মেনে নিব। কিন্তু আদৌ বিয়ে করবে তো? তুমি কি অস্বীকার করতে পারবে ছেলেটা তোমাকে বাজে অফার করেনি? ছোট হয়ে হেলো বৃষ্টির মুখ। ভেসে হেলো বৃষ্টির ধীর কণ্ঠ। তুমি ভুল বুঝছো। আমি এখন আর সেসব চাই না। তাহলে বেলাকে কোথায় পাঠিয়েছিলে? রহমানের প্রশ্নের দৃষ্টি এলোমেলো হয় বৃষ্টির। কাপা কাপা গলায় বলে, এটাও বলে দিয়েছে। আমার এক বন্ধুর কাছে। মিথ্যা বলার প্রয়োজন নেই। তোমার অজানায় অনেক কিছু হয়ে গিয়েছে। প্রশ্নাত্মক চাহনিতে রহমানের দিকে চাইল বৃষ্টি। বাবার শক্ত দৃঢ় দৃষ্টি দেখে মাথা নিচু করে ফেলল। সেদিন যখন তুমি আমাকে বুঝিয়েছিলে তখনই ফাহিমের সাথে আমি সব যোগাযোগ বিচ্ছিন্ন করেছি। কিন্তু তাও ও মানুষ লাগিয়ে আমার রুমের দিকে ইটের টুকরো ছুঁড় আমাকে নানাভাবে ডিস্টার্ব করছিল। তাই একটা কাগজে আমি আমার সব কথা লিখে সবার আড়ালে বেলার হাতে পাঠিয়েছিলাম। আর তোমাদের থেকে আমি নামক বোঝাটা সরিয়ে ফেলতে আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম। তোমার মনে হয়নি বেলার বিপদ হতে পারে? যাদের কাছে পাঠিয়েছিলে তারা কি ভালো মানুষ ছিল? চমকে তাকালো বৃষ্টি। নিজের জীবনের টানপোড়ের মাঝে অন্য কিছু খেয়াল আসেনি ওর। থেমে থেমে বলল, বেলা তো ছোট মানুষ। শকুনদের নজরে ছোট বড় থাকে না আমা। নিয়ে গিয়েছিল বেলাকে। কথাটা শুনতেই কান্নায় ভেঙে পড়ল বৃষ্টি।
কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। রহমান একটা দীর্ঘশ্বাস টেনে মেয়ের মাথা বুকে আগলে নিল। আদর মিশ্রিত গলায় বলল, বড় হয়েছেন আম্মা, এখনো ছোটদের মতো মনোভাব কেন? আপনি আমাদের বোঝা না। সন্তান ভালো হোক খারাপ হোক কখনো বাবা মায়ের বোঝা হয় না। আপনি আমার বাচ্চা। হাজারো ভুল করতে পারেন, সেগুলো শুধরে দেওয়ার জন্য তো আব্বু আছে। ছেলেগুলো আপনাকে ডিস্টার্ব করছিল বলেন নি তো কাউকে? আব্বুর কাছে মনের সব কথা বলবেন। আব্বুকে বলতে না পারলে আম্মুকে বলবেন। আম্মুকে না বললে বড় আপাকে বলবেন, ছোট আব্বুকে বলবেন, ছোট আম্মুকে বলবেন। এত মানুষ পাশে থাকতেও আপনি বোকার মতো মানসিক চাপ নিয়ে ঘুমের ওষুধ খেয়ে নিলেন। এটা কি অন্যায় নয়? সব কথা শুনল বৃষ্টি। বাবার বুকে পড়ে অঝোর ধারায় কাঁদল। কেন কাঁদল নিজেও জানে না। বুকের মাঝে যে দমবন্ধকর অবস্থাটা ছিল সেটা নিমিষেই গায়েব হয়ে গেল কিভাবে যেন। কি বুঝলো কে জানে। কাঁদতে ভালো লাগছে তাই কাঁদছে। এতদিনে মনে পুষে রাখা রাগ, জেদ, অভিমানে পানি পড়েছে হয়তো। হালকা লাগছে নিজেকে। রহমান নীরবে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কান্না থামানোর চেষ্টা করছে না। কিছু কান্না ঝরা মন্দ নয়। যদি মনে শান্তি আসে তাহলে কাঁদুক। দিগন্ত ভাই, দেখেন বাবু কাঁদছে। বেলার আওয়াজ শুনে ভারী অবাক হলো দিগন্ত। চোখ ঘুরিয়ে আশপাশ দেখল। না, এটা তো ওরই রুম। তাহলে বেলার আওয়াজ পাচ্ছে কেন? আবারও ভেসে এলো একই ডাক। ডাকের উৎস খুঁজতে উৎসুক নজরে দরজার সামনে তাকালো দিগন্ত। এতেই যেন ছটকা খেল। মাথা ঘুরে গেল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। শুকনো কাশি উঠল। মাথায় থাবা মারতে মারতে বড় বড় কদম ফেলে পাক্কা গিন্নির রূপী বেলার সামনে এসে দাঁড়ালো। বেলার রূপ দেখে চক্ষু কোটর ছেড়ে হাত খুলে আসতে চাইছে ওর। বেগুনি সবুজ রাঙা জামদানি শাড়ি কোমরে গুজেছে। চুলগুলো ঢিলে করে হাত খোপা করা। ছোট ছোট চুলগুলো খুলে ছড়িয়ে রয়েছে। কপালের মাঝ বরাবর একটা কালো বিন্দি। কানে ছোট ছোট ঝুমকো। দুহাত একটা করে সোনালি চুড়ি। সবশেষের নজর আটকালো নাকের মধ্যেখানে। অবাক, চরম অবাক দিগন্ত। নাকের মাঝ বরাবর বিদ্যমান জলজলে ছোট্ট ফুল আকৃতির নাকফুলটা দেখে থমকে গেল। হৃদয়ের কোন গোপনে ধাক্কা লাগলো প্রচণ্ডভাবে। সব মিলিয়ে ছোটবেলার সৌন্দর্য যেন ঠিক করে পড়ছে। ছোটবেলা, আদতে কি এটা দিগন্তের সেই ছোট বোকা বেয়াদব মেয়েটা? মুখাকৃতি তাহলেও ভাবভঙ্গিমা আর সাজগোজে তার বিন্দুমাত্র রেশ নেই। বেলার এই রূপে মত্ত হলো দিগন্ত। দেখল মন ভরে, খুঁটে খুঁটে দেখল। কিন্তু হুট করে চোখ আটকালো বেলার কোল জুড়ে পড়ে থাকা ছোট একটা বাচ্চায়। উকি দিয়ে মুখ দেখার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। সুবিধা করতে না পেরে মুখে ফুটে বলেই ফেলল, কার বাচ্চা এটা? কাঁদছে তো আমাকে বলছিস কেন? শান্ত সুন্দর চোখ মুখ মুহূর্তেই ভয়ঙ্করী রূপ নিল। গর্জে উঠল সামনের রমণীটা। গর্জানি শুনে ভয় পেল দিগন্তর সাথে অবাক হলো। আবার কেমন রূপ? কার বাচ্চা মানে? ফাজলামো করছেন আমার সাথে? বাচ্চা জন্ম দিয়ে এখন বলছেন কার বাচ্চা? সপ্ত আসমান থেকে ধপ করে মাটিতে পড়ল দিগন্ত। বিস্মিত ধ্বনিতে চেঁচিয়ে উঠল, কি হ হো? এই ভণ্ড, কে তুই? দিগন্তের থেকে দ্বিগুণ কণ্ঠে চেঁচালো বেলা। এই লোক, নিজের বউকে বলছেন কে তুই? লজ্জা লাগে না? আব্বু ঠিকই বলতো, গুন্ডা মাস্তানদের কোনো গ্যারান্টি নাই। এগুলো লেবাসধারী। বউ বাচ্চাকে ভুলতে সময় নেয় না। আমার আদর্শ আব্বুর মতো সব পুরুষ হতে পারবে না। ভুল করেছি আমি আপনার সাথে বিয়ে বসে। কথাগুলো চাচালোভাবে বলে হাতের বাচ্চাটাকে এ হাতে নিজের সাথে চেপে ধরে পাশে থাকা ফ্লাওয়ার ভাস উঠিয়ে সজোরে ফিক মারল দিগন্তের দিকে। চিৎকার ছুড়ে একলাফে উঠে বসল দিগন্ত। জোরের জোরে শ্বাস টানে বুক ডলতে লাগলো। হৃৎপিণ্ডে গতি অস্বাভাবিক। বুকে হাত রেখেই নজর বুলালো রুমে। না, দরজা লক করা। সেরকম কিছু নেই। বুঝতে বাকি রইল না ইহা এক ভয়ানক স্বপ্ন। নিজেকে একটু শান্ত করে হাত দিয়ে চোখ মুখ ডলে বিড়বিড় করে বলল, ছি ছি ছি, তবা তবা, এ কেমন স্বপ্ন? যে স্বপ্নে ওই পুচকে বেয়াদব মেয়ে আমাকে এত কথা শোনালো সেই স্বপ্নের 14 গোষ্ঠীরে ওয়াক থু। 5 থেকে ফোন নিয়ে সময় দেখল। দুপুর 12টা বেজেছে মাত্র। ফোনটা আবার সেখানে রেখে বলল, যদিও বিশ্বাস করি না ভোরের স্বপ্ন সত্যি হয় কিন্তু এসব ব্যাপারে নরিস। ভাগ্য ভালো কাল রাতে ঘুমায়নি। ভোরে এসব ফাউল স্বপ্ন দেখলে। না না, আল্লাহ মাফ করুক। এমন রণচণ্ডী বউ আমার চাই না। বেয়াদব হোক তাও ওই নাদানটাই ভালো। পরক্ষণে আবার নিভে আসা গলায় বলল, বিয়ে নেই বাসর নেই সোজা বাচ্চা নিয়ে স্বপ্ন দেখলাম। এদিকে আমার বাচ্চা বড় হওয়ার বয়সে, বউ বড় হচ্ছে। সবই নসিবের খেলা। কবে বড় হবি বেলা? তোর জন্য আমার জীবন যৌবন সব গেল রে গেল। হাতের ফোন দুআঙুলের সাহায্য ঘুরাতে ঘুরাতে সিঁড়ি বেয়ে নামছে দিগন্ত। ডাইনিংয়ে এসে পদযুগল স্থির হলো। খিদে পেট ডাকছে। কিন্তু খাবার আদৌ জুটবে কিনা সন্দিহান। তবুও গলা পরিষ্কার করে রাখল, মনি,
রান্নাঘর হতে বড় শর্ট টিফিন ক্যারিয়ার হাতে বের হলো মিতালি। চোখ মুখ থমথমে। দিগন্তের পাশ কেটে টেবিলের উপর রাখল সেটা। টেবিলে আগে থেকেই দুটো টিফিন ক্যারিয়ার। বুঝল দিগন্ত, এগুলো হাসপাতালের যাবে সব। কিন্তু এখন নিজেদের পেটে দুটো না দিলেই নয়। কাল দুপুরে লাস্ট খেয়েছে, তারপর আর দানাপানি পড়েনি পেটে। একটা চেয়ার টেনে বসতে নিলে ভেসে এলো ক্যারকেরে আওয়াজে বলা বাণী, এগুলো নিয়ে যেতে হবে। বাণী সকালেই চলে গিয়েছে। বাড়ির এক কর্তা আর দিহান অফিসের জরুরি মিটিং তাদের। আরেক কর্তা রাতে ফিরেনি। আমি একা যাব কিভাবে? চেয়ারে বসে মিতালির মুখের দিকে ফিরে দিগন্ত বলল, আগে খেয়ে নেই, তারপর নিয়ে যাচ্ছি। আমিও সেখানেই যাব। হ্যাঁ, সেই গোগ্রাসে গেল আর ফুটানি মারিয়ে বেরাও। সাথে প্রতিদিন নাক মুখ ফাটিয়ে আসো। বিরক্ত হলো দিগন্তর, সাথে রাগ লাগলো প্রচুর। অন্য সময় হলে গায়ে মাখত না, কিন্তু এখন খিদের চোটে মাথা ঠিক রাখতে পারছে না। কাচের গ্লাসে পানি ঢেলে ঠোক ঠোক করে খেল। বাঁকা চোখে তা দেখল মিতালি। তারপর প্লেটে খাবার বেড়ে দিগন্তকে দিল। কিছু সময়ের মাঝে খাওয়া শেষ হলো দিগন্তের। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে টিস্যু দিয়ে হাত মুছে মিতালিকে বলল, বাইরে অপেক্ষা করছি, এসো তাড়াতাড়ি। গাড়ি পার্ক করে হাসপাতালের ভিতরে ঢুকল দিগন্ত। মিতালি অনেকক্ষণ আগেই এসেছে। হয়তো তার হারে বজ্রাত মায়ের কেবিনে গিয়েছে। দিগন্ত পা বাড়ালো বেলার কেবিনের দিকে। ওর কেবিনের কাছাকাছি আসতেই একটা মিষ্টি কণ্ঠস্বর শুনে থেমে গেল। চিনতে ভুল করে দিগন্তের চতুর মস্তিষ্ক। আপনা আপনি ঠোঁট দুটো স্বীয় জায়গা থেকে আলাদা হলো। পিছু ঘুরে চোখে পড়ল ছোট বাচ্চা মেয়েটাকে। পা সমান গোলাপি ফ্রক পরিহিত, সিল্কি চুলগুলো দুপাশে উঠে ঝুটি কাঁথা। ফোলা ফোলা লালাভাব গাল, হাতে একটা তুলতুলে টেরি। শরীর হালকা ঝুঁকিয়ে দুহাত বাড়িয়ে কোলে তুলে নিল বাচ্চাটাকে। টুপুটুপ করে দুটো চুমু এঁকে নরম গলায় বলল, পতাশা বেবির দেখা পেলাম অবশেষে। প্রত্যাশা খিলখিল করে হেসে উঠল। এক হাত দিয়ে দিগন্তের গলা ভালোভাবে জড়িয়ে ধরে বলল, পতাশা তোমাকে এতগুলা মিস করেছে ভাইয়া। ছোট বাচ্চা মেয়েটার এত মিষ্টি গলার আওয়াজে মুগ্ধ হলো দিগন্ত। সাথে ভাইয়া ডাক্তার শুনে মনে কেমন যেন একটা প্রশান্তি লাগছে। দিগন্ত হাত উঠিয়ে প্রত্যাশার নাক আলতো করে টিপে দিয়ে বলল, পতাশা বেবি আবারও একা একা ঘুরছে। মানা করেছিলাম না সেদিন? তোমার বাবা মা বারবার একা ছেড়ে দেয় কেন? পাতলা গোলাপির রাঙা ঠোঁট দুটো নাড়িয়ে প্রত্যাশা বলে উঠল, মাম্মা তো ওই আপুটার কাছে। আমি চুপ করে বেরিয়ে এসেছি বেলা আপুর কাছে যাওয়ার জন্য। ওখানে অনেক লোক, ভালো লাগছিল না, তাই আমিও তোমার বেলা আপুর কাছেই যাচ্ছি। যাবে আমার সাথে? মাথা ঝাঁকালো প্রত্যাশা। সাথে নড়ে উঠল দুপাশের ছুটি দুটো। তা দেখে দিগন্ত দুষ্টুমি করে বলল, পতাশা বাচ্চা, তোমার দুপাশের দুটো শিং নড়ছে। দিগন্তের কথা শুনে একপাশের ছুটি টেনে ধরে আবারও খিলখিলিয়ে হাসল প্রত্যাশা। বেলার কেবিনে ঢুকল দিগন্ত। কোলে প্রত্যাশা। দিগন্তকে দেখে রিনা বেলার পাশ থেকে উঠে দাঁড়ালো। হালকা হেসে দিগন্তের কাছে এসে বলল, ভালো হয়েছে বাবা এসেছ। তুমি একটু বেলার কাছে থাকো, ও তো এখনো ঘুমাচ্ছে। বৃষ্টিটার জ্ঞান ফেরার পর থেকে আর দেখা হয়নি আমার সাথে। আমি একটু ওর কাছে চাই। বেলাকে একা ছেড়ে যেতে পারছিলাম না। দিগন্ত ছোট করে জবাব দিল, আচ্ছা। চলে গেল রিনা। রিনা যেতেই প্রত্যাশাকে একটা চেয়ারে বসিয়ে বেলার কাছে এলো দিগন্ত। গভীর দৃষ্টি ফেলে অবলোকন করল ওকে। ঘুমাতে ঘুমাতে চোখ মুখ ফুলে গিয়েছে। নাকের দুপাশ কিছুটা তৈলাক্ত হয়ে আছে। পকেট থেকে সাফেদ রুমালটা বের করে আস্তে করে মুছে দিল তা। হাত পায়ের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। কাল রাতটা এখানেই ছিল দিগন্ত। সামনে বেলার পরীক্ষা, অথচ মেয়েটা ট্রমাটাইজ হয়ে আছে। এক হাত বাড়িয়ে বেলার গালে রাখল। বুড়ো আঙুল দিয়ে হালকা স্লাইড করল। তখনই টিপ টিপ করে চোখ খুলল বেলা। ঘুম ভেঙেছে। চোখ খুলেই পাশে বসা দিগন্তের দিকে দৃষ্টি ফেলল। বেলাকে উঠতে দেখে আলগোছে হাতটা সরিয়ে নিল দিগন্ত। ঘুম জড়ানো গলায় ডেকে উঠল বেলা, দিগন্ত ভাই। হু, আব্বু কোথায়? সরু হলো দিগন্তের চোখ। তোত্তারা ভাবে জবাব দিল, জানি না। ডেকে দিবেন? পারবো না। ফোলা ঠোঁট মুহূর্তেই উল্টে দিল বেলা। তা দেখে দিগন্তের ভালো লাগলো। বেলার ঠোঁট উল্টানোটা বেশ উপভোগ করে। প্রত্যাশার দিকে ফিরে বলল, পতাশা বেবি, তোমার থেকেও বেলা ছোট বাচ্চা। নিজের থেকে এত বড় বেলা আপুকে ছোট বলায় হিহি করে হাসল প্রত্যাশা। বেলা এতক্ষণ খেয়াল করেনি ওকে। দিগন্ত কথা বলায় সেদিকে তাকালো। আস্তে করে হাত নাচিয়ে ওকে নিজের কাছে ডাকল। প্রত্যাশা চেয়ার থেকে নেমে গুটি গুটি পা ফেলে দিগন্তের কাছে দাঁড়ালো। দিগন্ত ওকে তুলে নিয়ে বেডে বেলার পাশে বসিয়ে দিল। বেলা প্রত্যাশার গাল টানার জন্য হাত উঠাতে গেলে ব্যথাতুর শব্দ করে উঠল। আহহ! চট করে দিগন্ত ওর মুখ বরাবর চলে এলো। বেলার হাতের উপরে হাত রেখে অস্থির চিত্তে জিজ্ঞেস করল, ব্যথা পেয়েছিস বেশি? এত নড়াচড়া করার কি আছে বেয়াদব? বেলা চোখ বন্ধ করে নিয়েছিল। হাতের কুনুইয়ের কাছে বাজেভাবে কেটে গিয়েছে, তাই এত ব্যথা।
কাঁদো কাঁদো গলায় বলল, বুঝতে পারিনি। দিগন্ত ভরাট গলায় বলল, কাঁদতে চাইছিস কেন? আমি কি তোকে বকেছি না মেরেছি? বেলার চোখের এক বিন্দু পানি বিসর্জন দিয়ে সোজা গলায় বলল, এখনই তো বকলেন। কখন? বেয়াদব বললেন যে। দিগন্ত কিছুক্ষণ শান্ত চোখের বেলার দিকে চেয়ে থাকল। একে এখন কে বোঝাবে দিগন্ত তালুকদার এই নাদানটাকে ভালোবেসে বেয়াদব ডাকে? এত সুন্দর ডাকটাকে কোন শালায় গালি উপাধি দিয়েছিল তার পশ্চাৎ দেশে 2-4 ঘা দিয়ে মনের আশ মিটাত দিগন্ত। ফুস করে শ্বাস ছেড়ে দিগন্ত নরম কণ্ঠে বলল, বকিনি। তারপর আবার বেলার মাথায় হাত রাখল। কেমন লাগছে এখন? খাবি কিছু? বেলা উত্তর দিল না। আবারও ডেকে উঠল, দিগন্ত ভাই। হু উই লোকুলা অনেক বাজে। মোচড় দিয়ে উঠল দিগন্তের অন্তঃস্থল। নিজেকে স্বাভাবিক রেখেই ঠান্ডা গলায় বলল, তোর এ অবস্থার জন্য যারা দায়ী তাদের কাউকে ছাড়েননি তোর দিগন্ত ভাই। হুট করে বেলা হাত বাড়িয়ে দিগন্তের শার্টের এক কোণে জোরে চেপে ধরল। অভিমানী গলায় বলল, ওরা আমার তৎক্ষণাৎ বেলার কাছাকাছি ঝুঁকে গেল দিগন্ত। ওর ঠোঁটে 1 ইঞ্চি দূরত্বে আঙুল রেখে বলল, কিছু হয়নি। ভবিষ্যতেও আর কিছু হবে না। কেউ আর তোকে কোনো বাজে কথা বলতে পারবে? এখন থেকে নিজ ইচ্ছে মতো যেখানে খুশি ঘুরবি ফিরবি, কেউ তোর দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। যা হয়েছে সেসব মাথা থেকে ছেড়ে ফেল। বেলা চুপচাপ দিগন্তের মুখের দিকে চেয়ে আছে। ওকে কথা বলতে না দেখে দিগন্ত আবার বলল, বললাম না, কোনো ভয় নেই তোর। পুরনো কথা মনে রেখে যদি কষ্ট পেয়েছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। 2 দিন বাদে পরীক্ষা। খাবি, ঘুমাবি আর পড়বি। বুঝেছিস? মাথা নাড়িয়ে সায় জানালো বেলা। হুম। বেলার চোখ গড়িয়ে পানি পড়তে নিলে ছোট ছোট হাত দিয়েছে মুছে দিল সেটা প্রত্যাশা। তারপর বেলার গলা জড়িয়ে ধরে বলল, তুমি কাঁদছো কেন? এত বড় মেয়ে হয়ে কাঁদছো। আমি তো ছোট বেবি, তাও কাঁদি না। বেলা মুচকি হেসে প্রত্যাশার গালে একটা চুমু দিয়ে বলল, প্রত্যাশা কার সাথে এসেছে? প্রত্যাশা দিগন্তকে দেখিয়ে বলল, ভাইয়ের সাথে। বেলা বেখেয়ালিতে প্রত্যাশার সাথে তাল মিলিয়ে বলতে নিয়েছিল, ওহ, দিগন্ত ভাইও। গর্জে উঠল দিগন্ত। বেলা থেমে গেল। বেলা টুকুর টুকুর বৃষ্টি ফেলে বলল, কি? দাঁতে দাঁত চাপল দিগন্ত। তোকে বলেছি না এভাবে বলবি না। বেলা সরল গলায় বলল, কিভাবে? রাগী চোখে তাকালো দিগন্ত। শান্ত থাকতে চাইলেও বেলা থাকতে দেয় না ওকে। দুনিয়ায় উল্টে যাক, অসভ্য মেয়েটাকে একটা না একটা বেয়াদবি করতেই হবে। স্বপ্নে বাচ্চা নিয়ে আসে আর বাস্তবে ভাইয়া ডাকে। হুট করে মেজাজের খেই হারিয়ে ফেলল। হিসহিসিয়ে বলল, তুই চরম বেয়াদব। সব তোর বাপের দোষ। 3টা মেয়ে পয়দা করে সামলাতে পারে না। যখন পারবে না তখন আনে কেন বুঝি না। আর এনেছেই যখন, তখন বৃষ্টির জায়গায় তুই আসলি না কেন? এতদিন আমার বিয়ে বাচ্চা সব হয়ে যেত। কোনো কাজের না তোর বাপ। দেখিস 2টো মেয়ে নিব আমি। তারপর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব মেয়েকে কিভাবে মানুষ করতে হয়। দিগন্তের কথা শেষ হতেই বেলা সোজা প্রশ্ন করল, আপনার 2টো মেয়ের সাথে আমার আব্বুর কি সম্পর্ক? দিগন্ত বাঁকা গলায় বলল, তোর বাপের সাথেই সব। আমার মেয়েরা তার মেয়ের থেকেই আসবে। তার জন্মানো নাদান আমার বাচ্চাদের জন্মাবে। দিগন্তের ঘোর প্যাচ কথা মাথায় ঢুকল না সরল বেলার। কি বললেন? মুখ দিয়ে চুল শব্দ বের করল দিগন্ত। কত সাধারণভাবে বলল, তাও এই মেয়েটা বেয়াদবের মতো প্রশ্ন করছে। বিরক্তিতে চিরচিরিয়ে উঠে বলল, তুই গাধা। বুঝবি না। তোর বাপার আমি বুঝবো। বেলাও জোরসে মাথা নাড়িয়ে বলল, ওহ, আচ্ছা। ভ্রু গুটালো দিগন্ত। জিজ্ঞেস করল, কি আচ্ছা? নির্ভেজাল জবাব এলো বেলার কাছ থেকে, আমি গাধা। বুঝবো না? আমার বাপার আপনি বুঝবেন। ফুস করে শ্বাস ছাড়ল দিগন্ত। মনের ভেতর ফাটিয়ে চেঁচাচ্ছে, তুমি অসভ্য, বেয়াদব, সাথে একটা আবাল। যা বুঝার তা বুঝুন না, বাকি সব বা বুঝো। বেলার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে দিগন্তের মুখ ফুটে এটা বের হয়ে যেত। কিন্তু কপাল। বেলাকে এসব বলাও জান্না বলাও তা। দেখা যাবে ওর লাইনটাই উল্টো ওকে শোনাচ্ছে। তাই মুখ ফুটে কিছু বলল না। শান্ত চাহনি ফেলে বাহিরের দিকে গেল। টানা 1 মাস গাধার খাটুনি খেতে আজ ইতি হলো বেলার মাধ্যমিক জীবনের। শরীর মন এখন পুরোপুরি চাঙ্গা। মনের ভয়ে ভীতি কবেই হাওয়া হয়ে গিয়েছে টেরও পায়নি। পাবেই বা কিভাবে ওকে কেউ আগের কোনো কিছু মনে করার ফুরসত দেয়নি। কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ হয়েছে। হলো ছেড়ে বেরিয়েই রাইমা আর ও রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। পরীক্ষার কেন্দ্র প্রায় খালি হয়ে গেল, কিন্তু ওদের কথা ফুরালো না। গেটের কাছে বেলার জন্য অপেক্ষা করছে দিহান আর বাণী। এতদিন রহমান পাটোয়ারি বেলাকে নিয়ে যাওয়া আশা করেছে। আজ বাণী আর দিহান পাটোয়ারি বাড়ি যাবে। তাই রহমান পাটোয়ারিকে আসতে বারণ করেছে। গেটের সামনে আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে ওরা। অথচ বেলার বের হবার নাম নেই। একের পর এক সব বের হয়ে এতক্ষণে হয়তো বাড়ি চলে গিয়েছে। বেজায় চটে গেল বাণী।
দিহানের দিকে তাকিয়ে কিছু বলতে নিলে দিহান আঙুল উঠিয়ে গেটের দিকে দেখিয়ে বলল, ওই তো বেলা আসছে। চুপ হলো বাণী। বেলা ওর কাছাকাছি আসতেই চোখ রাঙিয়ে বলে উঠল, এতক্ষণ লাগে তোর বের হতে? পরীক্ষা শেষ হয়েছে সেই কখন, আর তুই আসছিস এখন? আমরা যে এই কাঠফাটার রোদে দাঁড়িয়ে অপেক্ষা করছি সে খেয়াল নেই। বোনের রাগের কারণ বুঝল বেলা। আসলেই বাইরে অনেক রোদ। এই রোদে দাঁড়িয়ে থাকলে যে কারোরই মাথা গরম হয়ে যাবে। তাই মিনমিনে গলায় বলল, রাইমার সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। বাণী আর কিছু বলল না। বেলার হাত থেকে ফাইলটা নিজের হাতে নিয়ে ওর কপালে লেপ্টে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। পাশ থেকে দিহান বলল, বেলা, চল তাহলে এই খুশিতে আইসক্রিম খাই। আইসক্রিমের কথা শুনতাই চোখচোরা চকচক করে উঠল বেলা। বাণীকে পাশ কাটিয়ে দিহানের কাছে এসে গদগদ স্বরে বলল, দিহান ভাই সত্যি খাওয়াবে? মন ক্ষুণ্ণ হলো দিহান। মুখ ভার করে বলল, আমি না, এখন তোর বোন জামাই। দিহান ভাই আবার কি? ভাইয়া বল, তোর বড় দুলাভাই হই। দাম দিবি না একটু? ভাবুক হলো বেলা। কিছুটা চিন্তিত গলায় বলল, দিগন্ত ভাইকে ভাইয়া ডাকলে খেপে যায়। এদিকে আবার তোমাকে ভাইয়া না ডাকলে দাম পাও না। তাহলে বেলা ডাকবে টাকি? পেছনে থেকে বেলার মাথায় টাক মারল বাণী। ওর হাত ধরে গাড়ির কাছে নিয়ে যেতে যেতে বলল, পরীক্ষার পড়া পড়তে পড়তে তোর মাথা খারাপ হয়েছে, এজন্য উল্টাপাল্টা বকছিস। চল, আগে আইসক্রিম খাবি, তারপর ঠান্ডা মাথায় যা ভাবার ভাবিস। বেলার আর কিসের ভাবনা চিন্তা? ওর তো এখন আরামের দিন। আহ, পরীক্ষা শেষ। এখন শুধু ঘুরবে ফিরবে, খাবে দাবে আর ঘুমাবে। খাওয়া দাওয়া শেষ করে পাটোয়ারি বাড়ির দিকে দিহানের গাড়ি ছুটল। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পাটোয়ারি বাড়ির লিভিং রুমে মেয়ে জামাইয়ের সাথে খুশগল্পে মেতে আছে রহমান আর রাসেল। আর কিছুক্ষণ পর ওরা তালুকদার বাড়ি ফিরে যাবে। রহমান চাইলে জোর করতে পারল না মেয়েকে আজ রাতটা এখানে থাকতে বলার। কারণ কাল সকালে ওরা চট্টগ্রাম যাবে। দিহানের দাদা দাদি দিলদার তালুকদার আর রকেয়া তালুকদার চট্টগ্রামে তাদের গ্রামের বাড়িতেই থাকেন। শহরের কোলাহল, যানজটের বিরক্তিকর ধ্বনি পছন্দ না ওদের। তাই দুই ছেলে এত বলার পরও তাদের সাথে থাকতে নারাজ তারা। গ্রামের শান্ত, নির্মল পরিবেশ ছেড়ে কিছুতেই এখানে থাকবে না। বাণী আর দিহানের বিয়ের এতদিন হলো ওরা এখনো গ্রামে যায়নি। কাল যাবে, তবে যাওয়ার আগে বাবার বাড়ির সবার সাথে দেখা করার জন্য এসেছে আজ। গল্পের ফাঁকে হঠাৎ দিহান বলে উঠল, বেলার তো পরীক্ষা শেষ, ও আমাদের সাথে যাক। রহমান পাটোয়ারি চুপ করে গেল। কিছুক্ষণ ভেবে পাশে বসা বেলার দিকে ফিরে বলল, তুমি যেতে চাও? বেলা এতক্ষণ উসখুস করছিল। রহমান পাটোয়ারি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তড়িৎ বেগে উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, হুম আব্বু, চট্টগ্রামের পাহাড় সমুদ্র দেখার ইচ্ছা অনেক। যেতে দিবে? বড় আপাত আছে। বাণী চুপচাপ বসেছিল এতক্ষণ। বেলার কথা শেষ হতেই রহমান হয়ের কাছে এসে হাঁটু গেড়ে বসল তার সামনে। শান্ত গলায় বলল, তুমি যদি মনে করো আমি বেলাকে সামলে রাখতে পারবো তাহলে যেতে দেও ওকে। এমনিই বেশ ঠকল গিয়েছে ওর উপরে। একটু ঘুরে এলে ভালো লাগতো। রহমান মুচকি হেসে বাণীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যেখানে বেলার বড় আপা আছে সেখানে ওকে নিয়ে আমার চিন্তা নেই। নিয়ে যাও, তবে ওর সাথে সাথে নিজেদেরও খেয়াল রেখো আম্মা। বাবার কথা শুনে বিস্তর হাসল বাণী। এদিকে বেলাকে আর পায়েকে সেকেন্ড সময় ব্যয় না করে লাফাতে লাফাতে নিজের রুমে গিয়ে ধুমধাম প্রয়োজনীয় সব জিনিস ক্যারি ব্যাগে ভরে 10 মিনিটের মাঝে রেডি হয়ে নিল। আবার সবকিছু নিয়ে একইভাবে লাফাতে লাফাতে হাজির হলো আগের জায়গায়। ওর কাজ দেখে হাসল সবাই। ঘোরাফেরায় নাম শুনলে বাড়ির ছোটকন্যার লাফছাপ আগের থেকেও বেড়ে যায়। অতপর বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বেলাকে নিয়ে তালুকদার বাড়ির দিকে গেল বাণীরা। যাওয়ার আগে আমেনা আর রিনা বেলার হাতে ধরিয়ে দিল বড় বড় টিফিন ভর্তি পিঠাপুলি। এই কাজগুলো যেন বেলার জন্যই শিলমোহর দিয়ে বাধাই করা। রাত হয়েছে বেশ। এতক্ষণ টং ঘরে জমিয়ে আড্ডা দিয়েছে দিগন্ত। এখন বাড়ি ফিরবে। সবাইকে বিদায় দিয়ে বাইকের কাছে আসতেই পেছনে থেকে ছুটে এলো ওর কাছে রায়হান। রায়হানকে দেখেও না দেখার ভান করল দিগন্ত। কিন্তু রায়হান নাচরবান্দা ন্যায় বলে উঠল, দোস্ত নে না তোর সাথে। দেখ, কাল কত সকালে বের হবি। এত সকালে উঠে আবার তোদের বাড়ি যাওয়া অনেক কষ্টকর। এখনই নিয়ে চল না। বাইকে বসে জবাব দিল দিগন্ত, না, আমি ভুলভাল কিছু বলবো না সত্যি। যা বাড়ি যা, সকালে সময় মতো চলে আসবি। দিগন্ত কথা বলে শেষ করার আগেই ওর বাইকের পেছনে চাপিয়ে উঠে বসল রায়হান। বাইক স্টার্ট দিতে গিয়েও থেমে গেল দিগন্ত। গম্ভীর গলায় বলল, নামবি নাকি লাথি খাবি? রায়হান জেদিভাবে বলল, তোর সাথে যাব। নাম শালা, তোর নজর ভালো না। বাড়িতে আমার যুবতী বোন আছে, নিয়ে যাব না তোকে। হ্যাঁ হ্যাঁ, তোর ওই যুবতী বোনই আমার বউ হবে।
আমার বোন ছোট, বেলাও ছোট। ব্যাস রায়হানের বলতে দেরি হলো কিনা, দিগন্তের পা উঁচিয়ে লাথি মারতে দেরি হলো না। এক লাথে বাইক থেকে ছিটকে দূরে সরে পড়ল রায়হান। দিগন্ত আর তাকালো না ওর দিকে। বাইক ছেড়ে দিল। পেছনে থেকে রায়হানের হুঙ্কার ভেসে এলো, শালার সব শোধ নিব দেখে নিস। আমাকে আমার প্রেমিকার কাছে যেতে দিস না, এই জন্যই তোর কপাল খুলে না। এখনো জানাতেই পারলাম না আমি ভালোবাসি ওকে। ওর জায়গায় ওর মাকে বলে দিলাম। সব তোর দোষ। শালা দেখিস, বিয়ের পর তোর বোনের উপরেই এর শোধ তুলব। কিছুটা দূরে গিয়ে ও থেমে গেল। দিগন্ত পেছনের দিকে ঘাড় বাঁকিয়ে ঠাট্টা করে বলে উঠল, বাবু রে, বিয়ের পর তোর বউকে তুই কি করবি সেটা আমাকে বলে লাভ? ছি শালা, বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধিও হাঁটুতে গেছে তোর। যা ভাগ শালা, বলে বাইকের ধুলা উড়িয়ে চলে গেল দিগন্ত। এদিকে রাগে ফুসফুস করছে রায়হান। নিরিবিলি পরিবেশ, চারপাশে শুষ্ক করে বাতাস বইছে। মাথার উপরে আকাশের তারা ঝিকিমিকি করছে। চাঁদ অর্ধেক উকি দিচ্ছে। ঝি পোকার শব্দ ভেসে আসছে দূর থেকে। নিস্তব্ধ এই হালকা শীতল আবহাওয়ার মাঝে ছাদের রেলিংয়ের উপর বসে আছে ফাহাদ। পাশে 4-5টা খালি বিয়ারের ক্যান। মন ভালো নেই, কিছুই ভালো লাগছে না। সন্ধ্যার পর থেকে বাইরে যায়নি, আড্ডাখানায় ও যাওয়া হয়নি। হুট করে বিরক্ত লাগছে আশপাশের সবকিছু। তাই এত রাতের একা একা ছাদে বসে আছে। ঝরঝরে হালকা ব্রাউন কালারের চুলগুলো বাতাসের বেগে এলোমেলো হয়ে আছে। ফর্সা মুখে গাঢ় কালো ভ্রু যুগলের সাথে খোঁচা খোঁচা দাড়ি হয়েছে। পরনে ওভারসাইজ টি শার্ট। কোলের উপর একটা গিটার পড়ে আছে। এক হাত দিয়ে গিটার চেপে রেখেছে, আরেক হাত দিয়ে একের পর এক ক্যান খালি করছে। দৃষ্টি দূর আকাশপানে। ক্যানে চুমুক দিয়ে শব্দ করে পাশে রাখল। তারপর হাত দিয়ে কপালে এলোমেলো হওয়া চুলগুলো পেছনের দিকে থেকে দিয়ে গিটারটা ভালোভাবে ধরল। টুংঠাং আওয়াজ তুলল, পরক্ষণে তা তাল হারালো। কয়েকবার চেষ্টা করলো কিন্তু হচ্ছে না। যেখানে মন নেই সেখানে সুর আসবে কিভাবে? বিরক্ত হয়ে গিটার পাশে ছুঁড়ে ফেলতে গিয়েও আটকে গেল। একটা লম্বা শ্বাস টেনে আবারও ধরল। কিছু একটা মনে করে ধীর স্থির ভাবে সুর তুলল পুনরায়। গিটারের সুর ঠিক করে এই নীরব পরিবেশে গলা ছেড়ে গাইল, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত না। আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে। পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যত না। সুরেলা একটা আওয়াজে ছাদের পরিবেশ মুখরিত হলো। গানের মাঝে এসে আলতোভাবে চোখ বুজল ফাহাদ। জলজল করে ভেসে উঠল সেদিন পার্কে কান্নারত এক শশীকন্যার প্রতিচ্ছবি। ঘন পাপড়ির মাঝে অশ্রুবিন্দুর ফোঁটা, ভয়ার্ত মুখাবয়ব, ফোলা ফোলা ফর্সা গাল, গোলাপি অধরজোড়া, দুপাশে বিনুনি করা কালো কেশ। সবকিছুর স্মৃতিচারণ হতেই চোখ বন্ধ রেখে মুচকি হাসল ফাহাদ। অতপর আবারও সুর ধরল। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা। আঁচল দিয়া ঢাইকার রাইখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে আর মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে। ভালোবাইসো বাইসো রে বন্ধু আমায় যত না। শীষ বাজাতে বাজাতে বাড়িতে ঢুকলো দিগন্ত। বাম হাতের আঙুলে বাইকের চাবি গোল গোল ঘুরছে। সাদা শার্টের উপরে 3টা বোতাম খোলা, ফলে টান টান চাওড়া লোমশ বক্ষের খানিকটা দৃশ্যমান। আরেক হাত দিয়ে চুলে ব্যাগ ব্রাশ করতে করতে লিভিং রুম পেরিয়ে সিঁড়ির কাছে আসতেই বিপত্তি ঘটল। পায়ের সাথে কিছু একটা বেঁধে পড়তে পড়তে সামলে নিল নিজেকে। ঠান্ডা মেজাজ ফসিয়ে তুঙ্গে উঠল। পিছু ঘুরে চেঁচানোর জন্য খোলা মুখটা টুপ করে বন্ধ করে নিল। ভ্রুজোড়া কুচকে সামনে নিচু হয়ে মাথায় হাত রেখে বসে থাকা বেলাকে দেখে বলল, তুই এখানে কি করছিস? বাণীর কাছ থেকে দিশার রুমে যাচ্ছিল বেলা। মিতালি ওকে নতুন দুল দিয়েছে, সেটা বাণীকে দেখিয়ে দিশার কাছে যাচ্ছিল। মাঝপথে হাত ফসকে একটা দুল নিচে পড়ে গিয়েছে। সেটা তোলার জন্য নিচু হতেই বিরাট খাম্বা এসে ধাক্কা খেল ওর সাথে। মাথায় লেগেছে ভালোই ওর। হাত দিয়ে ডলতে ডলতে দিগন্তের দিকে চেয়ে বলল, আপনি এখানে কি করছেন? চু শব্দ তুলল দিগন্ত। এই একটা হারে বজ্জাত মেয়ে, যেটা প্রশ্ন করা হবে সেটাই উল্টে ওকে বলবে। গমগমে গলায় বলে উঠল, বেয়াদব মেয়ে, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই বলছিস আমি কি করছি? দুলটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো বেলা। দিগন্তের সামনাসামনি এসে হাত উঁচিয়ে দুটো আঙুল দেখালো। বুঝল না দিগন্ত। প্রশ্ন করল সহসা, কি? এটা আপনার বাড়ি? মানে আপনার সাথে বাড়ির সম্পর্ক মাত্র একটা। সিঁড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দুহাত বুকে বাঁধল দিগন্ত। শান্ত গলায় বলল, হু। তারপর বেলার আবার বাড়িয়ে রাখা হাতের দুআঙুল দিগন্তের মুখের সামনে এনে বলল, আর এ বাড়ির সাথে আমার সম্পর্ক 2টা। আচ্ছা, কিভাবে? প্রথমত, এটা আমার ফুপির বাড়ি। দ্বিতীয়ত, এটা আমার বোনের শ্বশুর বাড়ি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল দিগন্ত। বাঁকা হেসে আস্তে করে বলল, 3টা সম্পর্ক করেন। বোনের শ্বশুরবাড়ির জায়গায় নিজের শ্বশুরবাড়ি বলিস? দিগন্তের কথা পুরোপুরি শুনতে পেল না বেলা। ওর দিকে চেয়ে থেকে শুধালো, কি বললেন? বুক থেকে হাত নামিয়ে বেলার মাথায় হাত রাখল দিগন্ত।
কটাক্ষ করে বলল। বললাম, তোর মাথা ভর্তি গোবর। ঠিকই বলেছিস। এ বাড়ির সাথে আমার সম্পর্ক একটা, কিন্তু তোর সম্পর্ক দুইটা। তোর থাকার কথা বেশি। খানিকের জন্য আমি ভুলে গিয়েছিলাম তুই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কথাগুলো বলে আর দাঁড়ালো না দিগন্ত। সিঁড়ি ছেড়ে আবার উল্টো হাঁটা ধরল। গন্তব্য এখন রান্নাঘর। এদিকে বেলা বেককলের ন্যায় ড্যাব ড্যাব করে দিগন্তের যাওয়ার দিকে তাকিয়ে আছে। দিগন্ত ওর সুনাম করল নাকি দুর্নাম? মাথার উপর দিয়ে গেল। ঠোঁট উল্টে যে পথে যাচ্ছিল সেদিকে গেল। মনি। হাতে নাড়ানো খুন্তিটা থামালো মিতালি। দরজার দিকে ফিরে বলল, বল, কখন এসেছে? বুঝেও অবুঝ সাজল মিতালি। প্রশ্নাত্মক গলায় বলল, কে? তোমার ভাতিজি। সন্ধ্যার পরে। ফোন স্ক্রুল করতে করতে ভ্রু বাঁকিয়ে কিছুটা ভাব নিয়ে দিগন্ত বলল, বলো নিজে। হাতের খুন্তিটা শব্দ করে রাখল মিতালি। গ্যাসের চাবি ঘুরিয়ে বন্ধ করল সেটা। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দিগন্তের কাছে এসে বলল, ও এসেছে। এসেছে। তোকে বলার কি আছে? দিগন্ত কিছুটা ভার গলায় বলল, সকালে তো চলে যাব। এখন আসলো কেন? চোখ বাঁকালো মিতালি। গমগমে স্বরে বলল, চট্টগ্রাম যাবে তাই। মিতালির কথাটা কর্ণপাত হতেই হাতের ফোনটা হাত ফসকে পড়তে নিল দিগন্তের। অবাক গলায় বলল, কি হো হো? কি আবার? কানে শুনিস না? কাল তোদের সাথে যাবে। বিস্ময়ে ভরা চাহনি নিয়ে দিগন্তে বলে উঠল। ওর বাপ আসতে দিল। হু। দুঠোক চেপে ধরল দিগন্ত। চোখ জোড়া চিকচিক করছে। উল্টো ঘুরে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। গেটের বাইরে গিয়ে খাড় বাঁকিয়ে আবারও ডাকল, মনি। হুম। দুষ্টুমি হাসি দিয়ে দিগন্ত বলল, দোয়া করো। ভ্রু কুঞ্চিত করল মিতালি। চেঁচিয়ে বলল, গুন্ডা পান্ডাদের জন্য দোয়া করব কেন? ওর থেকে দূরে থাকবি দিগু। দিগন্ত শুনেও শুনল না। রুমে যেতে যেতে বলল, কফি পাঠাও তাড়াতাড়ি। ঘুম হারাম হয়েছে। সূর্য উঠেছে কিছুক্ষণ আগে। প্রকৃতি জুড়ে বিচরণ করছে দিন শুরুর নির্মল আলো। পাখির কিচিরমিচির চলছে আকাশ জুড়ে। বাইক রাইড করবে বলে ভোরাতে বের হতে হয়েছে। কারণ মোজাম্মেল তালুকদার আর মাহফুজ তালুকদারের করা আদেশ, এতটা পথ বাইকে গেলে সকালে যানজট বাঁধার আগেই পৌঁছাতে হবে। বাড়ির গাড়িও আসছে ওদের পেছনে। সব জিনিসপত্র গাড়িতে, কিন্তু মানুষের অভাবে পুরো গাড়ি ফাঁকা। চট্টগ্রামের পথে পর পর 3টা বাইক চলছে। একটাতে বাণীদিহান, পরেরটাতে রায়হান, সবশেষে দিগন্ত আর বেলা। মন ভীষণ খারাপ রায়হান। দিশা আসেনি ওদের সাথে। অ্যাডমিশনের পড়াশোনার কারণে এলো না। দিগন্ত বাইক টান মেরে ওর পাশাপাশি এলো। প্যাঁচার মতো মুখ করে রেখেছিস কেন? একটা বড় শ্বাস ফেলে রায়হান বলল, কত কি পরিকল্পনা করলাম। মেয়েটা এক মুহূর্তে সব ভেস্তে দিল। তোর মতোই বজ্জাত। দিগন্ত পিঞ্চ মেরে বলল, ও কি আর জানে তোর মতলব? মুখ বাঁকালো রায়হান। দিগন্তের দিকে ফিরে বলল, এত আস্তে চালাচ্ছিস কেন? ভালো লাগছে না। রেস্ট ধর। দিগন্ত চোখের ইশারায় পেছনে গুটিসুটি মেরে বসে থাকা বেলাকে দেখিকে বলল, ভয় পাবে। বুঝল রায়হান। ঠোঁট চেপে বলল, তোরে দিন ভাই। থাক। আমি জোরে ছাড়ছি। কথাটা বলা মাত্র দিহান মানিকে ওভারটেক করে জোরে বাইক ছাড়ল রায়হান। রায়হানের দেখা দেখি দিহানও কিছুটা জোরে চালানো শুরু করলো। কিছুক্ষণের মধ্যে ওরা দিগন্তের চোখের আড়াল হয়ে গেল। তা দেখে ঠোঁট বাঁকালো দিগন্ত। আরও কিছুক্ষণ বাইক চালানোর পর একটা সবুজে ঘেরা পাহাড়ের সামনে এসে থেমে গেল। বাইক থামানো দেখে পেছনে থেকে বেলা বলল, চলে এসেছি আমরা। না। তাহলে থামালেন যে? বলছি, নাম আগে। দিগন্তের কথা মতো বাইক থেকে নামলো বেলা। চোখ ঘুরিয়ে আশপাশের পুরো পরিবেশটা অবলোকন করতেই গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, দিগন্ত ভাই। বাইক থেকে নামতেই এমন চিৎকার শুনে বেজায় রাগ হলো দিগন্তের। চোয়াল শক্ত করে বলল, ওরে বেয়াদব। আর কত জ্বালাবি? দিশাও এত ভাই ভাই করে গলা ফাটায় না যতটা তুই করিস। অসভ্য। মাথায় তো বেয়াদবি ছাড়া আর কিছুই নেই। কিন্তু বেলার কানে দিগন্তের একটা কোথাও গেলে তো। ও তো আটকে গিয়েছে সামনে দণ্ডায়মান পাহাড়ের সৌন্দর্যে। সকালের শীতল বাতাসের মাঝে মাত্র ওঠা সূর্যটা দেখে খুশিতে আত্মহারা বেলা লাফাতে লাফাতে আবারও চিৎকার ছুড়ল, দিগন্ত ভাই। কি সুন্দর। চোখ বাঁকালো দিগন্ত। এ মেয়ে শোধরাবার নয়। ভালো লেগেছে সেটা প্রকাশ করলেই হয়। বারবার এভাবে দেখার কি আছে? সব ওকে জ্বালানোর ধান্দা। না ভঙ্গিতে মাথা নাড়িয়ে বেলার পেছনে এসে দাঁড়ালো। পকেট দুহাত গুজে টানটান হয়ে দাঁড়িয়ে বলল, পছন্দ হয়েছে। হুমু। খুব পছন্দ হয়েছে। সামনাসামনি পাহাড় দেখতে এত সুন্দর আগে তো জানতাম না। হালকা হাসতে চেয়েও তা মিলিয়ে গেল। এ জায়গাটা বেলার পছন্দ হবে এটা আগে থেকেই জানতো দিগন্ত। বাইক এত আস্তে চালিয়েছে এর জন্যই। বেলা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে তবেই গ্রামের দিকে যাবে। মাথা নিচু করে নিজের থেকে একগুণ ছোট সাইজের রমণীর দিকে চেয়ে বলল, এরকম আরো দেখতে চাস? জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বলল বেলা, হ্যাঁ চাই। কিন্তু আপারা তো চলে গেল।
কথাটা বলতে বলতে দিগন্তের দিকে পেছনে ফিরতে চাইলে একটা পাথরের খণ্ডের সাথে পা বেঁধে উল্টে পড়ে যেতে নিল বেলা। তৎক্ষণাৎ দুহাত বাড়িয়ে বেলাকে পড়া থেকে বাঁচাতে আগলে ধরল দিগন্ত। চমকে উঠল বেলা। শিরশির করে উঠল সর্বাঙ্গ। দিগন্তের দুহাত শক্ত করে আঁকড়ে ধরেছে ওর কোমর। অনাকাঙ্ক্ষিত এই ছোঁয়া হুট করেই তোলপাড় তুলল ওর মনে। কেমন যেন একটা মিশ্র অনুভূতিতে ছেয়ে গেল সমস্ত কা। কি হলো হঠাৎ? কেন এমন হলো বুঝল না বোকা বেলা। এদিকে ভেসে এলো দিগন্তের অস্থির গলার স্বর। ঠিক আছিস? লেগেছে কোথাও? কি জবাব দেবে বেলা? ও তো নিজেকেই সামলাতে পারছে না। দিগন্তের হাত এখনো ওর কোমরের বাঁকে। গলা দিয়ে টেনেও আওয়াজ বের হতে চাইছে না। একটা শুকনো ঢক চেপে কাপা কাপা গলায় বলে উঠল, ক কেমন জানি লাগছে। আপনি একটু সরে দাঁড়ান। ভ্রু কুঞ্চিত হলো দিগন্তের। প্রশ্ন করল, কি বললি? বেলা আবারও বলল, আপনার হাত সরান। আমার কেমন যেন লাগছে। সহসা দিগন্তের কোচকানো ভ্রুজোড়া শিথিল হলো। বোকারানি বেলা ছোট হলেও দিগন্ত তো আর ছোট নয়। চতুর মস্তিষ্ক যা বুঝার তা ঠিকই বুঝল। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল। হাত সরাতে চাইলেও মাথায় দুষ্টুমি খেলে গেল। সেভাবে থেকেই প্রশ্ন ছুড়ল বেলার উদ্দেশ্যে, কেমন লাগছে? জানি না তো। আগে বল, তারপরে ছাড়া পাবি। চোখের চাহনি অসহায় হলো বেলার। ও তো নিজেই জানে না ওর কেমন লাগছে। অজানা এ অনুভূতির সাথে তো পূর্ব পরিচিত নয় বেলা। দিগন্তকে কি বলবে? এলোমেলো দৃষ্টি ফেলে ধীর স্বরে বলল, সরে দাঁড়ান না দিগন্ত ভাই। দিগন্তের একই কথা, আগে বল। ঠোঁট উল্টালো বেলা। মিনমিনে গলায় বলল, আমি তো জানি না কেমন লাগছে। আপনাকে কিভাবে বলবো? বেলার ঠোঁট উল্টানো দেখে একটা বড় শ্বাস টেনে আলগোছে নিজের হাত সরিয়ে নিল দিগন্ত। প্রসঙ্গ পাল্টাতে বলল, পায়ে লেগেছে কি? না। অনেকটা দূর চলে এসেছে দিহান আর রায়হান। একটা হোটেলের সামনে বাইকের উপর হেলান দিয়ে চা খাচ্ছে রায়হান। দিগন্তের জন্য অপেক্ষা করছে, কিন্তু আসার কোনো নাম নিশানা নেই। দিহানরা এতক্ষণ ওর সাথেই দাঁড়িয়েছিল। কয়েক মিনিট আগে আবারও চলা শুরু করেছে। কারণ নতুন বউকে সকাল 8টার মধ্যে উপস্থিত চায় রকেয়া তালুকদার। তাই আর দেরি করতে পারল না ওরা। রায়হানও ওদের চলে যেতে বলে দিগন্তের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ হয়ে গেল। এর মধ্যে 2 কাপ চা শেষ রায়হান। আর দাঁড়িয়ে থাকার ধৈর্য ধরছে না। ফোন বের করে দিগন্তের নাম্বারে ফোন লাগালো। অনেকক্ষণ পর ফোন উঠাল দিগন্ত। ওকে পেতেই রায়হান বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠল, কোথায় তুই? মাঝ রাস্তায় অপেক্ষা করছি কতক্ষণ থেকে। এত সকালে মানুষজন নেই আশেপাশে। নিজেকে কেমন এতিম এতিম লাগছে। অপর পাশ থেকে দিগন্ত বলল, চলে যা। আমার যেতে দেরি হবে। সময় মতো চলে যাব। দিগন্তের কথা বুঝল রায়হান। মুখ বাঁকিয়ে বলল, আমার পুরো জার্নিটা তোর বোন মাটি করল। হ্যাঁ তো, ঘুর তুই শালা। বলেই ফোন কেটে দিল। তারপর ফুল স্পিডে বাইক ছাড়ল। এছাড়া আর কি বা করবে ও? চলবে।